আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? পায়োনিয়ার পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় আরিফ স্যার। আজকে আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি, ফিজিক্সের চতুর্থ অধ্যায়, এটা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসে এসএসসি পরীক্ষা, ঠিক আছে? কোন অধ্যায় থেকে প্রশ্ন না আসলেও দেখবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে, এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে আমরা প্রথমে এটার বেসিক পড়ার চেষ্টা করব, যতটুকু আমাদের প্রয়োজন। আমরা খুব একদম ধরে ধরে সূত্র এক্সপ্লোর করবো না বেশি, তারপরে সূত্রের প্রমাণ আমরা দেখবো না। আমাদের যতটুকু লাগে এসএসসি পরীক্ষায়, যতটুকু হইলে তোমরা এসএসসি পরীক্ষায় খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবা, ভালো করতে পারবা, ততটুকু আমরা পড়ে দেন আমরা বিভিন্ন টাইপের ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। আসো, তো আমরা কথা না বাড়ায় ক্লাসটা শুরু করি। এই অধ্যায়ে আমাদের তিনটা টপিক দেখো, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে শক্তি। এই তিনটা জিনিস আগে আমরা বোঝার চেষ্টা করব, এই তিনটা জিনিস আমাদের কি বলে, ঠিক আছে? আসো, প্রথমে ছিল কাজ আমাদের, তাই না? কাজ কাকে বলে? কাজ আমরা জানি, আমরা নর্মালি কি জানি, আমাদের বইতে লেখা আছে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, যদি বস্তুটার স্মরণ ঘটে, তাকে কি বলা হয়? কাজ। এটা নর্মাল সেন্স আমরা এটা জানি, তাই না? কাজ তাহলে কি, বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, তাহলে বস্তুর যদি স্মরণ ঘটে। আমরা যদি কোনো বস্তুর উপর, ফর এক্সাম্পল ধরে একটা বস্তু এম ভরের একটা বস্তু, এই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলাম এফ, কিন্তু এই বস্তুর কোনো স্মরণ হলো না, ধরো ইউ জিরো বা বেগ জিরো তুমি বলতে পারো, ভি জিরো, ঠিক আছে? ইউ বা ভি জিরো, তাহলে কি হবে? এইখানে কোনো কাজই হবে না। আমি কিন্তু ঠিকই বস্তুর উপর বল প্রয়োগ করছি, কিন্তু এখানে কোনো স্মরণ হয়েছে? হয় নাই, সুতরাং কাজও কিন্তু হবে না। তার মানে কাজ হবে তখনই যখন আমরা বস্তুর উপর বল প্রয়োগ করবো এবং তার কিছুটা কি হবে, স্মরণ করবে, তখনই আমরা তাকে কাজ বলতে পারবো, ঠিক আছে? কাজের ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা যেটা কারণ আমরা ধরো এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, এই বস্তুর স্মরণ কি সবসময় বলের দিকেই হবে? তুমি শিওর? বলের বিপরীত দিকে হইতে পারে না, অন্য দিকে হইতে পারে না, এই দিকে হইতে পারে না, যে কোনো দিকে কিন্তু হইতে পারে, তাই না? তাহলে আমাদের কাজের অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে, কাজ হচ্ছে আমরা বল প্রয়োগ করব, ঠিক আছে? একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে বস্তুর যে স্মরণ ঘটবে না, সেই স্মরণের উপাংশ আমরা নিব। বল গুণ বলের দিকে বস্তুর স্মরণের উপাংশ, বলের দিকে বলের দিকে স্মরণের উপাংশ, উপাংশ বলতে জাস্ট একটা উপ অংশ, একটা জিনিসের একটা অংশ, এটা মনে রাখলে হবে, ঠিক আছে? তো আমরা একদম গভীরে যাব না, আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু শিখবো আজকে ইনশাআল্লাহ। সেটা একটু আমি মুছে দেই। আচ্ছা, সবাই খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখতে পারি? এফ এস কস থিটা। এই সূত্র কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো এই সূত্রের ব্যাখ্যা আমরা গেলাম না, এই সূত্র কিভাবে প্রমাণ হয়, আমরা একাডেমিক বেসে এগুলো কিভাবে প্রমাণ হয়, কিভাবে সূত্রগুলো আসে, সেগুলো দেখানোর চেষ্টা করি স্টুডেন্টদের, যেহেতু আমাদের ওয়ান শর্ট ক্লাস এটা। সো আমরা জাস্ট সূত্রগুলো যতটুকু লাগে ততটুকু আলোচনা করে আমরা ইনশাল্লাহ ম্যাথের দিকে অগ্রসর হব। আসো, তাহলে আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এটা আমাদের হচ্ছে কাজের মেন সূত্র, ঠিক আছে? এখন আসো, আমরা কাজের কয়েকটা প্রকারভেদ আছে, যেমন এক নম্বর কি, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলবো? ঠিক আছে, কাজের মাত্রা, একক, এগুলোকে আমরা একটু পরে আসতেছি, সমস্যা নাই, আসবো আমরা। ধনাত্মক কাজ কি? আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, ধরো এম ভরের কোনো একটা বস্তু, এই বস্তুর উপর আমি কি করলাম? এফ বল প্রয়োগ করলাম, ঠিক আছে? এই বস্তুর স্মরণ যদি বলের দিকে ঘটে, বলের দিক কোনটা? এটা। তাহলে এম ভরের কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, সেই বলের দিকে যদি তার স্মরণ ঘটে, এটাকে আমরা বলতে পারি ধনাত্মক কাজ। এই ক্ষেত্রে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে? দেখো তো, এই ক্ষেত্রে আমি যেদিকে বল দিছি সেদিকে কি করছে? বস্তুর স্মরণ করছে, তার মানে কোনো কি কোণ উৎপন্ন হবে? হবে না। সুতরাং ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি। সবাই ক্লিয়ার? বুঝছো? তাহলে ধনাত্মক কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটি স্মরণ যদি বলের দিকে ঘটে, উক্ত কাজকে বলা হয় ধনাত্মক কাজ, ঠিক আছে? এই ক্ষেত্রে থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে এখন আসো আমরা বসাই। তো আমরা কি শিখলাম? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, ঠিক আছে? এটা আমরা শিখলাম কাজের সংজ্ঞা। তাহলে এখন থিটার মান 0 বসাবো, এফ এস কস 0 ডিগ্রি, তাই না? কস 0 ডিগ্রি মান হচ্ছে কত ভাইয়া? 1, তাই না? তাহলে যদি কস 0 ডিগ্রি মান 1 হয়, তাহলে কি আসবে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। তোমরা যে সূত্রটা পড়ছো, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, কাজ ইকুয়ালস টু বল গুণ স্মরণ, এইটা মূলত আসলে ধনাত্মক কাজের সংজ্ঞা, ঠিক আছে? আসলে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি পেলাম আমরা ধনাত্মক কাজের ক্ষেত্রে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, ঠিক আছে? এইখান থেকে আমরা কাজের একক ও মাত্রা নির্ণয় করতে পারি, ঠিক আছে? কাজের একক কি? তাহলে আসো, আমাদের বলের একক কি বলো এখানে? আমরা একটু এটা যদি একটু উপরে তুলি, আসো, ঠিক আছে? এই জিনিসটা যদি আমরা একটু উপরে তুলি, সরি, আচ্ছা,
হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এইখানে আমরা বের করতে পারবো। দেখো এফ এর একক কি? এফ এর একক আমরা জানি নিউটন, তাই না? বলের একক নিউটন। আর হচ্ছে আমাদের, বা আমরা আরেকটু ডিটেলসে শিখতে পারি, আসো একটু ডিটেলসে শিখি। এফ ইকুয়ালস টু কি লিখতে পারি? এম এস, তাই না? এফ মানে কি? বল এফ ইকুয়ালস টু কি? এম এ, এস এর জায়গায় এস লিখছি, ঠিক আছে? আসো এই এম এর আমাদের একক কি বলতো? কেজি। এর একক কি? ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস মানে কি? সরণ। সরণ একক কি হবে? সরণ একক হচ্ছে মিটার। তাহলে আমাদের একক কি আসে? দেখো এখানে এই কেজি এম এস ইনভার্স 2, তাই না? এটাকে আমরা বলতে পারি নিউটন। তাহলে নিউটন মিটার, এটাকে বলা হয় কি? জুল, ঠিক আছে? 1 নিউটন মিটার সমান তুমি কি বলতে পারো? 1 জুল, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলতে পারি? জুল। তাহলে কাজের একক আমরা কি পাইলাম? জুল, ঠিক আছে? তাহলে বুঝলাম W ইকুয়ালস টু কি? এফএস, এফ ইকুয়ালস টু কি? এমএস, ঠিক আছে? এম মানে কি? ভর। ভরের একক আমাদের কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাই না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে এস মানে কি? আমাদের সরণ। সরণের একক হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে কেজি এম এস ইনভার্স 2 আছে না, এইটুকু আমরা কি লিখতে পারি? নিউটন। এটা আমরা বল অধ্যায় শিখছি, ঠিক আছে? তো নিউটন আর আমাদের মিটার ছিল, তো এই নিউটন মিটার বা এই কেজি এম এস ইনভার্স 2 মিটার, এটাকে বলা হয় জুল, ঠিক আছে? তাহলে 1 জুল সমান 1 নিউটন মিটার, এটা আমরা লিখতে পারি। তাহলে 1 জুল সমান 1 নিউটন মিটার, এটা চাইলে আমরা লিখতে পারি, তাই না? তাহলে 1 জুলের সংজ্ঞা তুমি এখান থেকে পাবা না? আমরা নতুন একটা স্লাইড নেই, আসো। যেটা আমাদের কি ছিল? ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ, তাই না? ঋণাত্মক কাজ। আচ্ছা, ঋণাত্মক কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? তো এফ বল প্রয়োগ করলাম কোনো বস্তুর উপর, ঠিক আছে? এম ভরের কোনো একটা বস্তু আছে, এফ বল যদি প্রয়োগ করি, যদি বস্তুর সরণ বলের বিপরীত দিকে ঘটে, আমি বল দিছি কোন দিক ভাই? এদিক না, কিন্তু বস্তুর সরণ যদি বলের বিপরীত দিকে ঘটে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা ঋণাত্মক কাজ। এই ক্ষেত্রে কোণ কত হবে? 180 ডিগ্রি, ঠিক আছে? এটা কোথায় হয় ভাই বলতে পারবা? ঋণাত্মক কাজ যখন আমরা স্কুলে আগে পড়ছি না, যে আমরা নিচের দিকে দেখবা একটা পতাকা থাকে না, পতাকার দড়িটা যদি আমরা বা রশিটা যদি আমরা নিচের দিকে টানি, তাহলে পতাকাটা কি হয়? উপর দিকে ওঠে না? তোমরা বল প্রয়োগ করলাম নিচের দিকে, দেখো বল প্রয়োগ করলাম এই দিকে, কিন্তু পতাকা সরণ হচ্ছে কোন দিকে? তার বিপরীত দিকে। এই ধরনের কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে কোণটা কত? 180 ডিগ্রি। দ্যাট মিনস থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের মেন সূত্র যাই আমরা, W ইকুয়ালস টু কি? এফএস cos থিটা। থিটার মান কত আমাদের? 180। তাহলে এফএস cos 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, cos 180। তাহলে 180 cos 180 ডিগ্রি মান তোমরা ক্যালকুলেটর চাপতে পারো, দেখতে পারবা -1, ঠিক আছে? যদি এটা -1 হয় তাহলে আমাদের কত হবে? -fs, ঠিক আছে? তাহলে ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে? W ইকুয়ালস টু -fs, ঠিক আছে? এটা মনে রাখবা, ঋণাত্মক কাজ। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের বিপরীত দিকে ঘটে, তাকে কি বলা হয়? ঋণাত্মক কাজ। মনে থাকবে? শেষ। আসো এখন আমরা কোনো একটা জিনিসে যাই, শূন্য কাজে যাই, ঠিক আছে? আসো আমরা যদি শূন্য কাজ লিখি, শূন্য কাজ বলতে কোনো কাজই বোঝায় না, তারপরে এই কাজটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে? সেটা আমাদের শিখতে হবে। শূন্য কাজ কোনগুলো ভাইয়া? কাজ হয় না কি করলে বলো তো? একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটা যদি সরণ না ঘটে, তাকে কি বলা হয়? শূন্য কাজ, ঠিক আছে? আমি বল প্রয়োগ করবো কিন্তু বস্তুর সরণ ঘটবে না। সো ফর এক্সাম্পল ধরো একটা বস্তু থাকলো আমাদের এখানে, এই বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম, উপর দিকে যদি বাতাসের বাধা আমরা অ্যাভয়েড করি, বাদ দেই, তাহলে আবার কি বস্তুটা এখানে চলে আসবে না ভাইয়া? সেম ভাবে তাহলে বস্তুটা যে আদি অবস্থান এবং শেষ অবস্থান কি বস্তুর? সেম। যেখান থেকে তুমি নিক্ষেপ করছিলা আবার সেইখানে আসছে, তার মানে সরণ কত? 0। কারণ শেষ অবস্থান এবং আদি অবস্থান দুটোই কি? সেম। তাহলে সরণ 0। সরণ যদি 0 হয় তাহলে আমাদের কাজ কি হবে? 0। আবার যদি আমি এখানে কোণ আঁকার চেষ্টা করি, এখানে যদি একটা ত্রিভুজ দেখতা, এই কোণটা যদি তুমি নিতা, এই কোণ, ঠিক আছে? তাহলে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত হইতো? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে W ইকুয়ালস টু আমাদের মেন সূত্র কি? এফএস cos থিটা, ঠিক আছে? তাহলে এফএস cos থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, তুমি দেখবা cos 90 ডিগ্রি মানে হচ্ছে শূন্য। তাহলে শূন্যের সাথে যে কোনো কিছু গুণ করলেও কি হবে? তুমি আমি গুণ করলেও কি হবে? শূন্যের সাথে আমরা শূন্য হয়ে যাব। W ইকুয়ালস টু কি পাইলাম আমরা? তাহলে শূন্য। তাহলে শূন্য কাজ বুঝছো সবাই? আশা করি বুঝছো ইনশাআল্লাহ। দেখাইলাম তোমাদের, তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য কাজ। ধনাত্মক কাজের ক্ষেত্রে কি ভাই? থিটার মান কত হবে? 0 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা W ইকুয়ালস টু এফএস পাবো। ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান কত হবে? 180 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা W ইকুয়ালস টু -fs পাবো, ঋণাত্মক। শূন্য কাজের ক্ষেত্রে মনে রাখবা থিটার মান কত হবে? এই 90 ডিগ্রি। 90 ডিগ্রি বসাই দিলে W ইকুয়ালস টু
জিরো আসবে। তিনটা কথা মনে থাকলেই হবে। আর এই তিনটা জিনিসের সংজ্ঞাটা মনে রাখবা, ঠিক আছে? ধনাত্মক কাজ কি? বল যেদিকে প্রয়োগ করবো বস্তুর সরণও কি হবে, সেদিকে ঘটবে, এটাকে আমরা ধনাত্মক কাজ বলতে পারি। ঋণাত্মক কাজ কি? বল যেদিকে প্রয়োগ করবো তার বিপরীত দিকে কি হবে, সরণ ঘটবে, তাকে আমরা ঋণাত্মক কাজ বলতে পারি। আর শূন্য কাজ মানে কি? সরণই হবে না আমাদের, কি হবে, সরণ না হলে কি হবে, আদি অবস্থান এবং শেষ অবস্থান এক জায়গায় হবে। ক্লিয়ার সবাই? আসো আমাদের কাজ রিলেটেড কথাবার্তা এখানে শেষ। ও একটা জিনিস তোমাদের একটু দেখাতে ভুলে গেছি ভাই, দেখো তো কাজের মাত্রাটা, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়ালস টু কি আমাদের ছিল কি, এফ এস, ঠিক আছে? আসো তাহলে এফ এস এম এ, এফ ইকুয়ালস টু কি এম এ এস, তাই না? এম এর মাত্রা কি? আসো তো এম মানে কি, মাস না, মানে ভর, তাহলে এম এর মাত্রা হচ্ছে এম, এর মাত্রা কি, এল টি ইনভার্স 2, এটা আমরা জানি 2 নম্বর অধ্যায় থেকে, তাই না? এস মানে কি আমাদের সরণ, লেন্থ এল, তাই না? তাহলে এখান থেকে কি হবে, মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা মনে রাখবা, কাজের এটা মাত্রা। এখানে ভুলে গেছিলাম, এখানে আমি বলে দিলাম। ক্লিয়ার সবাই? তাহলে কাজের মাত্রা কি হবে আমাদের এটা, ঠিক আছে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আসো আমরা সামনে আগাই। আসো আমরা এখন শক্তি রিলেটেড কথাবার্তা বলি। আমি অধ্যায় কি ছিল, কাজ, ক্ষমতা, শক্তি, তাই না? আমরা শক্তি নিয়ে কথা বলবো। আসো শক্তি, আমরা শক্তির দুইটা ফর্ম শিখবো এখানে মেনলি, বিভব শক্তি এবং গতিশক্তি। শক্তি কাকে বলে ভাইয়া? কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। একটা জিনিস এই অধ্যায় মনে রাখবা, যাহাই কাজ তাহাই শক্তি, যাহাই কাজ তাহাই শক্তি, তাহাই শক্তি। আমরা এই অধ্যায়ে শক্তির যে কাজের যে একক পড়ছি, মাত্রা পড়ছি, যে জিনিস সূত্রগুলো পড়ছি, সবগুলো আমরা শক্তির ক্ষেত্রে ইউজ করতে পারবো নর্মালি, ঠিক আছে? তেমন কোনো সমস্যা হবে না আমাদের। তাহলে আসো কাজ করার সামর্থ্যকে কি বললাম, শক্তি। তাহলে যাহাই কাজ তাহাই শক্তি, কথা মনে রাখবো আমাদের, ইনশাল্লাহ সামনে খুব কাজে লাগবে এই কথাটা। আসো শক্তির একটা নিত্যতার সূত্র আছে, শক্তির নিত্যতার সূত্র, ঠিক আছে? শক্তি নিত্যতার সূত্র আমাদের কি বলে? শক্তি নিত্যতার সূত্র হচ্ছে ভাইয়া কি বলে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, মানে ধ্বংস নেই। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হইতে পারে। তার মানে তুমি যে শক্তিটা দিবা, তুমি সেই শক্তি পাবা, কিন্তু বিভিন্ন রূপে পাইতে পারো। তুমি যে শক্তি দিলা, সে ফর এক্সাম্পল তুমি এক জায়গায় একটা বস্তুর উপর ধরো, ঠিক আছে? শক্তির এককও কিন্তু জুল, কাজের একক মাত্রা যা, শক্তির একক মাত্রা সেম, একই। এখন এই যে এখানে লিখে দিই আমি, আসো একক ও মাত্রা কাজের অনুরূপ, কাজের অনুরূপ, এটা মনে রাখবা, ঠিক আছে? আসো অনুরূপ। এখন শক্তি নিত্যতার সূত্র আমাদের কি বললো, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, ঠিক আছে? শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তাহলে শক্তির নিত্যতার সূত্র আমাদের এটা বললো, দ্যাট মিনস তুমি একটা বস্তুর উপর যদি শক্তি প্রয়োগ করো, ধরো 10 জুল শক্তির প্রয়োগ করলা, ঠিক আছে? কোনো একটা বস্তুর উপর 10 জুলই তুমি দেন, এই আউটপুটে ইনপুট দিছো কত, 10 জুল, আউটপুটে 10 জুলই পাবা। কিন্তু এমন হতে পারে বিভিন্ন ফর্মে পাইতে পারো, যেমন এই যে আমাদের লাইট জ্বলতেছে, ঠিক আছে? লাইট জ্বলতেছে, আমি ক্লাস নিচ্ছি, তো লাইটে আমি কিছু একটা শক্তি দিচ্ছি, 10 জুল শক্তি দিছি, ঠিক আছে? আমি কি শক্তি দিছি এখানে? বিদ্যুৎ শক্তি। আমি যখন সুইচ চাপবো এখানে বিদ্যুৎ শক্তি দিছি না? বিদ্যুৎ শক্তিকে লাইট কি করছে, আলো এবং তাপ শক্তিতে কনভার্ট করছে, ঠিক আছে? কিন্তু আমি লাইট থেকে মেনলি চাই কি, আমি লাইট থেকে মেনলি চাই হচ্ছে আমাদের আলোক শক্তি, কিন্তু লাইট আবার কি করছে, আমাকে তাপ শক্তি প্রোভাইড করছে না? তাহলে আমরা এই যে শক্তিটা দিছি বিদ্যুৎ শক্তি, একটা শক্তি কিন্তু আমরা 10 জুল, কিন্তু আমরা কি তাপ এবং এই যে আলোক শক্তি আছে না, এই দুইটা মিলে আবার 10 জুল পাবো, ঠিক আছে? তো শক্তি নিত্যতার সূত্র এটাই বলে আমাদের, যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি বলে এক রূপ থেকে অন্য রূপে, অনেকগুলো রূপে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটু মনে রাখো। এখন আসো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ঠিক আছে? বিভব শক্তি, গতি শক্তি শিখে আমরা আবার এই শক্তি নিত্যতার সূত্র একটু ব্যাক করবো, ঠিক আছে? আসো বিভব শক্তি কাকে বলে, বিভব শক্তি, ঠিক আছে? বিভব শক্তি তোমরা জানো, বিভব শক্তি কি, একটা বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে, একটি বস্তু অবস্থান পরিবর্তনের ফলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। সে ফর এক্সাম্পল ধরো এখানে আমাদের এখানে একটা ডাস্টার আছে, ঠিক আছে? এই ডাস্টারটা, ঠিক আছে, এই ডাস্টারটা তুমি যদি এমনিতে একটা টেবিলের উপর রাখো, এই ডাস্টারটা কোনো কাজ করতে পারে, কোনো কিছু করার সামর্থ্য আছে নাই তো, ঠিক আছে? মানে এই ডাস্টারটা যদি ধরো আমি এই একটা টেবিলে ধরো ছিল, এখান থেকে আমি এত উপরে তুললাম, তাই না? এই যে উপরে তুলছি আমি কিন্তু কিচ্ছু করি না, জাস্ট অবস্থান পরিবর্তন করছি। এখানে একটা টেবিলের উপর ছিল, টেবিলের উপর থাকার ফলে কোনো কাজ করার সামর্থ্যের নাই, আমি কি করছি, অবস্থানটা পরিবর্তন করে এখানে নিয়েছি। এখন দেখো এখান থেকে যদি আমি নিচে ফেলাই, একটা কাজ করবে, নিচে একটা বস্তুকে আঘাত করবে একটা গতি শক্তি নিয়ে, তাই না? একটা গতি নিয়ে নিচে আঘাত করবে। তাহলে একটা বস্তুর কি হয়, বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে, কোনো একটা বস্তু কোনো একটা জায়গায় আছে, কাজ করার সামর্থ্য নাই, আমি কি করলাম, জাস্ট অবস্থান পরিবর্তন করলাম, যে এই অবস্থান পরিবর্তনের ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে বলবো আমরা বিভব শক্তি। বিভব শক্তির সূত্র কি জানি আমরা, ইপি, ইপি ইকুয়ালস টু mg/h,
ঠিক আছে, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি ইংরেজি কি পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, শক্তির ইংরেজি কিন্তু এনার্জি ভাইয়া, ঠিক আছে, অনেকজন আবার পাওয়ার বুঝো না, এনার্জি, ঠিক আছে, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, ঠিক আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তাহলে mgh আমাদের, তাহলে কি m তো একটা ধ্রুব রাশি, যেহেতু আমাদের 9.8 সেম, তাহলে বিভব শক্তি নির্ভর করতেছে কার উপর ভাইয়া, h এর উপর, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, বিভব শক্তি নির্ভর করে কার উপর, উচ্চতার উপর, ঠিক আছে। এই উচ্চতাটা কোথায় হবে সেটা আমাদের বুঝতে হবে, উচ্চতা সব সময় হবে, এই এইচটা মনে রাখবা। আমি যখন তোমাদের সিকিউ সলভ করাবো তখন আমরা আরো ডিটেইলসে এই এইচটা নির্ণয় করা শিখবো। জাস্ট এটা মনে রাখো, বিভব শক্তির ক্ষেত্রে এইচ, ঠিক আছে, গতি শক্তির ক্ষেত্রে কিন্তু এইচ আছে, আমরা দেখবো সেটা। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এইচ হবে সবসময় নিচ থেকে উপরে, এটা জাস্ট মনে রাখবা, যে নিচ থেকে উপরে বা ভূমি থেকে উপরে, ঠিক আছে, নিচ থেকে উপরে, এটা মনে রাখবা। তাহলে এই যে এইচটা সবসময়, ধরো আমাদের সে ফর এক্সাম্পল ধরো এখানে আছে, এখানে একটা বস্তু আছে, বস্তুটার নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, এটা ধরলাম আমি 10 মিটার, এটা ধরলাম আমি 20 মিটার, পয়েন্টগুলো নামবে এ বি সি পয়েন্ট। তাহলে আমি যদি বি পয়েন্টে আমার বিভব শক্তি নির্ণয় করতে চাই, তো বিভব শক্তির ক্ষেত্রে এইচ কোনটা হবে, এই 10 হবে নাকি এই 20 হবে, আমি নির্ণয় করতেছি কি এই বি পয়েন্টে। তাহলে ভূমি থেকে বা নিচ থেকে এই পয়েন্টের উচ্চতা কত, 20 না, তাহলে এইচটা হবে কত, এখানে এইচটা হবে 20 মিটার। ক্লিয়ার সবাই? তার মানে আমরা বিভব শক্তির ক্ষেত্রে এইচ বা উচ্চতা নিব সবসময় কোথা থেকে, ভূমি থেকে বা নিচ থেকে। ক্লিয়ার সবাই? এই জিনিসটা মনে রেখো, কাজে লাগবে ইনশাল্লাহ। আসো আমাদের এখন আমরা শিখবো গতিশক্তি, ঠিক আছে। আমরা যা শিখতেছি ভাই দেখো, এইখানে যা আমরা শিখবো সেইগুলোই আমাদের ম্যাথে অ্যাপ্লিকেবল হবে, সেইগুলোই আমরা ম্যাথে সব কিছু করবো, এক্সট্রা আমাদের কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। আমরা যা পড়তেছি এর মধ্যে থাকবো, দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো ইজিলি, খুব সুন্দরভাবে, সেগুলো সবাই বসে একটু মনোযোগ দিয়ে, ঠিক আছে ভাই। এমন কিছু না যে কঠিন জিনিস, ঠিক আছে। তোমার 50 বছর আগে মানুষ চাঁদে চলে গেছে, ঠিক আছে, তুমি এমন ফিজিক্স না যে ক্লাস 9, 10 বা হচ্ছে তোমার ইন্টারে যে তুমি বুঝবা না। আমাদের গাফলতি কোন জায়গায়, আমাদের চেষ্টার ত্রুটি, ঠিক আছে। ইনশাল্লাহ বোঝো, ইনশাল্লাহ সবকিছুই পারবা, এমন কোনো কঠিন জিনিস না ভাই। আসো গতিশক্তি, ঠিক আছে। গতিশক্তি কি, একদম সিম্পল, আমাদের বিভব শক্তি ছিল অবস্থান পরিবর্তন করছি, কাজ করার একটা সামর্থ্য লাভ করছে, তাকে বলছি আমরা বিভব শক্তি। যে গতিশক্তি কি, কোনো বস্তু তার গতির ফলে কাজ করার যে সামর্থ্য লাভ করে, কোনো একটা বস্তু গতিতে যায়, একটা বস্তুকে আঘাত করতে পারে, অনেক ধরনের কাজ করতে পারে, তাই না। তাহলে কোনো একটা বস্তু তার গতির ফলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা লাভ করে, তাকে বলবো আমরা গতিশক্তি। গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইকে মিন্স ভাই কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কাইনেটিক শব্দের অর্থ হচ্ছে গতি। কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। আমি আগে বলছি সূত্রগুলো আমরা প্রমাণ দেখাচ্ছি না, একাডেমিক ব্যাসে আমাদের যদিও দেখানো হয়, যদিও ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই জিনিসগুলো লাগে প্রপার ওয়েতে, যদি আমি এটা সূত্রটা প্রতিপাদন করতে চাই। তোমাদের এসএসসি সিলেবাস এগুলো নাই, ঠিক আছে। সুতরাং এটা আমরা দেখতেছি না, জাস্ট আমরা সূত্রগুলো শিখে সূত্র যা যা লাগে আমরা সেরে দিব, তারপর ইনশাল্লাহ আমরা ম্যাথে যাবো। আসো ইকে, গতিশক্তি ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কোয়ার। এবং তুমি দেখবা ম্যাক্সিমাম সময়, এম তো তোমার ধ্রুব রাশি, ঠিক আছে, ভর, তুমি দেখবা ম্যাক্সিমাম সময় এই ভি এর মানটা দেওয়া থাকবে না, তোমার বেগের মানটা দেওয়া থাকবে না, ঠিক আছে। এত সহজ প্রশ্ন আসবে না তোমার, দেওয়া থাকলেও তো আলহামদুলিল্লাহ, জাস্ট বেগ বসাই দিলে হয়ে যাচ্ছে, ভর তোমাদের থাকবেই। এই তোমার ম্যাক্সিমাম সময় দেখবে ভি স্কোয়ারটা তোমার বের করা লাগতে পারে, ঠিক আছে। কিভাবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি জানি আমরা, ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2g এইচ। প্লাস মাইনাস কেন দিছি ভাই, যদি উপর দিকে ওঠে তাহলে অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করতে হচ্ছে, তো উপর দিকে যদি ওঠে তাহলে সূত্র হবে মাইনাস, আর নিচের দিকে যদি বস্তু নামে তাহলে সূত্র হবে প্লাস। মনে থাকবে সবার, কিচ্ছু না, ভি স্কোয়ার মানটা জাস্ট এখানে বসাইছি আমি। ভি স্কোয়ার ইকুয়ালস টু কি, ইউ স্কোয়ার প্লাস 2gh ছিল, ঠিক আছে। উপর দিকে উঠলে তাইলে মাইনাস, আর নিচের দিকে নামলে সূত্র হবে প্লাস, ঠিক আছে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এই যে এইচটা একটু আগে আমরা বিভব শক্তির ক্ষেত্রে এইচ শিখছিলাম, উচ্চতা, সেটা কি শিখছি আমরা, নিচ থেকে সবসময় আমরা উপরে নেবো, বস্তুটা আছে কই এখানে, তাহলে নিচ থেকে এখানকার উচ্চতা কত, সেইটুকুই হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে এইচ। বস্তুটা এখানে আছে, তাহলে নিচ থেকে এটার উচ্চতা কত, সেইটুকুই হবে বিভব শক্তির ক্ষেত্রে এইচ। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে একটু ঝামেলা আছে, গতিশক্তির ক্ষেত্রে ঝামেলা হচ্ছে বস্তুটা কতটুকু পড়ছে, এই কতটুকু উপরে উঠছে, এটা আমাদের দেখতে হবে। কেমন, দেখো এই বস্তু আমরা একটু আগে যেটা দেখছিলাম, দেখো এখানে একটা বস্তু আছে, বস্তুটা নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, ধরো এম ভরের একটা বস্তু, আর এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, ঠিক আছে। এটা ধরো 10 মিটার, এটা ধরো আমি 20 মিটার দিয়েছিলাম একটু আগে, এটাই দিলাম, আমি মান রাখলাম। তো এটা ধরো নিচের দিকে পড়তেছে, নিচের দিকে যদি পড়ে, আমি বলছি কি এই এইচটা কি হবে, কতটুকু, আমি লিখে দিই একটু, আসো কতটুকু নিচে পড়বে বা কতটুকু উপরে উঠবে, আমি একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, উপরে উঠবে কেমন। এখন দেখো, তাহলে
বিভব শক্তির ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, উপরে নিক্ষিপ্ত বস্তু হোক আর পড়ন্ত বস্তু হোক, বস্তুটা কই আছে, ভূমি থেকে তার উচ্চতা কত সেইটুকুই হবে সব সময়, ঠিক আছে। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে। গতিশক্তির ক্ষেত্রে কি বস্তুটা যদি পড়ন্ত হয় ভাই, তাহলে দেখো আমি যদি বি বিন্দুতে নির্ণয় করতে যাই, বি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে এইচ ছিল কিন্তু এইটুকু আমার 20, তাই না? কারণ বি বিন্দুতে নির্ণয় করতেছি ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা কত 20, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এইচ 20। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে পড়ছে কতটুকু, বস্তুটাকে পড়ন্ত, তাহলে বস্তুটা পড়ছে কত 10 না, তাহলে কি হবে 10 মিটার হবে কি গতিশক্তির ক্ষেত্রে এই এইচটা হবে 10 মিটার। ক্লিয়ার সবাই? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি এখানে নির্ণয় করতাম তাহলে বস্তুটা পড়ছে কতটুকু, এই টোটালটা পড়ছে না, এখান থেকে একদম এখানে পড়ছে, এইটা 10 আর এই 20 যোগ করে কত হইতো 30, তাহলে 30 হইতো তোমার গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান। আর এইখানে যদি আমরা বিভব শক্তির ক্ষেত্রে নিতাম তাহলে ভূমি, আমরা ভূমি থেকেই তো বিভব শক্তির এইচ নির্ণয় করি, তো ভূমিতে থাকলে কি হইতো এইচ কি হতো 0 হইতো বিভব শক্তির ক্ষেত্রে। তো গতিশক্তির ক্ষেত্রে পড়ছে কতটুকু, টোটালটা পড়ছে না, টোটালটা নিতে হইতো আমাদের। ক্লিয়ার? আর যদি ধরো নিক্ষিপ্ত বস্তু হয়, ধরো আমি নিক্ষিপ্ত বস্তুটা এই বস্তুটার উপরে উঠতেছে, এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে, আর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, দূরত্ব আমি ধরলাম এটা 15 মিটার, এটা ধরো 10 মিটারই ধরলাম, ঠিক আছে, 10 মিটার ধরলাম। খেয়াল করো, তাহলে যদি যদি উপরে মানে নিক্ষিপ্ত বস্তু হয়, তাহলে বি বিন্দুতে যদি আমি বিভব শক্তি আর গতিশক্তি নির্ণয় করতে যাই, তাহলে কি আছে কই বি বিন্দুতে, তাহলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত 15, তাহলে 15 কি আমাদের বিভব শক্তির ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রেও এই 15ই হবে, ঠিক আছে। কারণ বস্তু আমি বলছি কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু পড়ছে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু উপরে উঠছে, দেখছো উপরে উঠছে লিখছি না, তার মানে এই যে আমরা যে নিক্ষিপ্ত বস্তু আছে না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোনো ঝামেলাই নাই, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তির এইচটা সেম। সমস্যা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম সময় যেটা দেয় পরীক্ষায় পড়ন্ত বস্তু দেয়, পড়ন্ত বস্তুর হচ্ছে যেখানে আমার বস্তুর বিভব শক্তি নির্ণয় করবো, ভূমি থেকে সেই বিন্দুর উচ্চতা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে এইচ, আর গতিশক্তির ক্ষেত্রে কি হবে কতটুকু বস্তুটা পড়ছে আমি সেটুকু দেখবো, ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা, আশা করি বুঝছো এটা, ঠিক আছে। এইচ এর মানটা মনে রাখো, ঠিক আছে। আসো এখন, আসো এখন যদি আমাদের বলে শক্তি নিত্যতার সূত্র, একটু আসো, যদি আমাদের কখনো বলে শক্তি নিত্যতার সূত্র মেনে চলে কিনা বা শক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা, এই প্রশ্নটা যদি আসে আমাদের যান্ত্রিক শক্তি নির্ণয় করতে হয় আমাদের। আমরা কি বলছিলাম, যেটা আমি যে শক্তি দিব পরে সেই শক্তি পাবো, সেম পাবো, শক্তি নিত্যতার সূত্র আমাদের এটাই বলে। যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু কি ইপি প্লাস ইকে, দ্যাট মিনস হচ্ছে আমাদের বিভব শক্তি প্লাস গতিশক্তি, এটা নির্ণয় করে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে দেখবো আমরা মোট শক্তি সমান হয় কিনা, প্রত্যেকটা পয়েন্টে যদি মোট শক্তি সমান হয় তার মানে কি শক্তির সংরক্ষণশীলতার সূত্র মানতেছে, নিত্যতার সূত্র মেনে চলতেছে, আদারওয়াইজ মেনে চলবে না। এই শক্তি নিত্যতার সূত্র কি প্রত্যেকটা পয়েন্টে যে পয়েন্ট আমাদের নির্ণয় করতে বলবে, যে অবস্থানে সে অবস্থানে আমরা কি নির্ণয় করবো, যান্ত্রিক শক্তি নির্ণয় করবো, ঠিক আছে। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তোমার যদি বলে যান্ত্রিক শক্তি মোট শক্তি, শুধু শক্তি যদিও বলে তারপরেও কি হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি, মনে থাকবে তিনটা কথা, যান্ত্রিক শক্তি মোট শক্তি, যদি বলে শুধু শক্তি তারপরে আমরা শুধু শক্তি বলতে কি বুঝবো আমরা, বিভব শক্তি নাকি গতিশক্তি, সো আমরা মোট শক্তি বের করবো। ইয়ার সবাই মনে থাকবে। একটা কথা আসো তো, সর্বোচ্চ উচ্চতায় ধরো এটা আমাদের বস্তু আছে এখানে, তাই না, আমি একটু আগে দেখলাম, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাই না, তো এটা আমাদের এইখানে যদি আমাদের বিভব গতিশক্তি নির্ণয় করতে বলে আমাদের, তাহলে এখানে আমাদের এখানে গতিশক্তি এখনো তো নামেই নাই, বস্তুটা ধরুন পড়ন্ত বস্তু, তাই না। সর্বোচ্চ উচ্চতা আমরা সবাই কি জানি, বেগ কত হয় 0 না ভাইয়া, বেগ যদি 0 হয় গতিশক্তি কত হবে 0 না, গতিশক্তি আমরা সূত্র মাত্র কি বললাম, ইকে ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কয়ার। বেগটাই যদি 0 হয় তাহলে কি হবে, গতিশক্তি কি হবে অটোমেটিক 0 হবে। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি 0, কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। কারণ কি আমি যদি এ পয়েন্টে নির্ণয় করতে চাই ভূমি হতে এ পয়েন্টের উচ্চতা কত সেটা লাগবে না আমার বিভব শক্তির ক্ষেত্রে, এইচটা যেহেতু সর্বোচ্চ আমাদের বিভব শক্তি কি হবে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ। আবার একদম নিচু বিন্দুতে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একদম নিচু বিন্দুতে দেখো আস্তে আস্তে পড়তে পড়তে বেগ সর্বোচ্চ হবে, তাহলে গতিশক্তি তখন হবে সর্বোচ্চ, বিভব শক্তি তখন হবে ইপি হবে তখন একদম নিচে 0, ঠিক আছে। অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা খুব সুন্দরভাবে বুঝবো। আশা করি শক্তি নিয়ে আর কোনো কথাবার্তা এখানে লাগবে না। এনার্জি মানে শক্তি, ঠিক আছে ভাই, আমি আগে বলছি। ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা হচ্ছে একক সময়ে কাজ করার হারকে কি বলা হয় ক্ষমতা। সে ফর এক্সাম্পল ধরো আমি একটা সরকারি অফিসে 5 দিন ধরে ফোন দিলাম, ঠিক আছে, একটা কাজ করার ইচ্ছা আছে আমার, বা একটা কাজ করবো, ধরো একটা আমার কাজ আটকে আছে, আমি কাজটা করতে চাই, আমি করলাম 5 দিন ধরে, 5 দিন তুমি সেকেন্ডে কনভার্ট করো কতগুলো সেকেন্ড হয়, ঠিক আছে। 5 দিন ধরে আমি কাজ করতে যাচ্ছি, 5 দিনের মাথায় গিয়ে আমার কাজ হইলো, ঠিক আছে, তাহলে 5 দিনে আমি একটা কাজ করতে পারলাম। এখন এইখানে কি হয়েছে, ধরো আমাদের কোচিং এর একটা স্টুডেন্ট, ধরো তার নাম হচ্ছে আবির, ঠিক আছে। আবির কি করলো, আবির জাস্ট একটা ফোন দিল, ধরো সে ফর এক্সাম্পল আবিরের রাজনৈতিক কোনো ক্ষমতা আছে, জাস্ট একটা ফোন দিল, 2 মিনিটে কাজটা হয়ে গেল, তার কার ক্ষমতা বেশি, আবিরের ক্ষমতা বেশি অবভিয়াসলি, তাই না। তাহলে কাজ ক্ষমতা বলতে বোঝায় ভাইয়া
একক সময়ে মানে কে কত কম সময়ে কাজটা করতে পারে। একই কাজ কিন্তু আমিও করছি, একই কাজ আমি করছি 5 দিন লাগছে, একই কাজ আবিরও করছে, তার লাগছে কয় মিনিট, জাস্ট 2 মিনিট। তার কার ক্ষমতা বেশি? আবিরের। তার মানে একই কাজ কে কত কম সময় করতে পারে তার ক্ষমতা তত বেশি। তাহলে একক সময়ে কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা। একক যে কথা আমরা ফিজিক্সের ভাষায় একক যেটাই বলবো, যে রাশিকে একক বলবো সেই রাশিটা কি হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে ভাই? তাহলে ক্ষমতা পি, আমরা কি বলছি? একক সময়ে কাজ করার হার। একক সময় বলছি তাহলে সময় নিচে কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা। ঠিক আছে? তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু কি? ডাব্লিউ বাই টি। এখান থেকে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু পিটি লিখতে পারি, চলে তাই না? বা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কি? পিটি। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে? একটু পর আসো। তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি শিখলাম। তাহলে পি, ডাব্লিউর একক কি আমাদের? ডাব্লিউ কাজ বা শক্তি যেটাই বলি। তা কাজের একক কি? জুল। আর সময়ের একক কি আমাদের? সেকেন্ড। তাহলে আমাদের ক্ষমতার একক কি হবে? জুল পার সেকেন্ড। বা এটার একটা সুন্দর নাম আছে ভাইয়া, কি বলা হয়? ওয়াট। তাহলে কি ক্ষমতার একক কি হবে? ওয়াট। মনে থাকবে, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখন আসো, আমি যদি বলি তাহলে 1 ওয়াট বলতে কি বোঝো? 1 ওয়াট বলতে কি বোঝো? কি বোঝো? 1 ওয়াট বলতে কি বোঝো? এই সংজ্ঞাগুলো কখনো ভাই মুখস্থ করবো না। ফিজিক্সের যতগুলো সংজ্ঞা এতগুলোকে মুখস্থ করা সম্ভব 13টা অধ্যায়, তো আমরা বুঝে বুঝে করবো। ঠিক আছে ভাই? 1 ওয়াট কখন হবে? দেখো, এটার মান পি এর মান কি হইতে হবে? 1 ওয়াট হইতে হবে না এটার মান? তাহলে এখানে যদি আমি 1 জুল নেই, এখানে যদি 1 সেকেন্ড নেই, তাহলে তো আমি কি পাবো? 1 ওয়াট পাবো না, তাই কি না? তাহলে দেখো, এখানে আমি চাইলে 10, তুমি চাইলে বলতে পারো স্যার আমি 10 দিব, 10 দিব, এখানে 10 দিব, এখানে 10 দিব। দাও ভাই, কোনো সমস্যা নেই। 10 দাও, 100 দাও, 100 দাও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফিজিক্সের ভাষা সবগুলাই ঠিক। কিন্তু নর্মালি আমরা 1 ওয়াট বা 1-এর সংজ্ঞা দিতে হইলে বা এক জিনিস বুঝতে হইলে আমরা 1 দিয়ে শিখি। ঠিক আছে? সো আমি 1 রাখলাম, তুমি চাইলে দিতে পারো, কেউ তোমার বারণ করবে না। ঠিক আছে ভাই? তাহলে তুমি যদি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করো, উক্ত ক্ষমতার মানকে কি বলা হয়? 1 ওয়াট বলে সিম্পলি বলতে পারো তুমি, তাই না? কোনো বস্তুর উপর যদি এক বস্তুর উপর যদি তুমি 1 সেকেন্ড যাবত কোনো একটা বল প্রয়োগ করো, বুঝছো, তার কাজ যদি কি হয়? 1 জুল পরিমাণ হয়, তাকে কি বলতে পারো? 1 ওয়াট। ঠিক আছে? তাহলে 1 সেকেন্ড ধরে যদি 1 জুল পরিমাণ কাজ করা হয়, উক্ত ক্ষমতার মানকে বলা হয় 1 ওয়াট। সিম্পল বললে, যদি 100 ওয়াট দিত, তুমি 100 উপরে রাখতা, নিচে 1 দিতা, তাই না? বা উপরে যদি 1000 রেখে নিচে যদি তুমি 10 দিতা, তাও কি 100 আসতো না? তুমি ইচ্ছা মতো এই সংখ্যাগুলো দিতে পারো। ঠিক আছে? আসো, এটা আমরা দেখলাম। এখন যদি আমরা এসে যাই, আসো, যদি আমাদের এই প্রশ্নটা খুব আসে, 200 মেগাওয়াট বলতে কি বোঝো? কোনো পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে আমরা কি বুঝি? কোনো পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট। মেগা শব্দের অর্থ হচ্ছে বা 10 টু দি পাওয়ার 6। তার মানে কি? 200 গুণ 10 টু দি পাওয়ার 6 ওয়াট, তাই না? এই যে আমাদের, আমরা একটু আগে 1 ওয়াট শিখলাম না? তাহলে এত ওয়াট মানে কি? এত ওয়াট মানে কি? এটা কি হবে? ওয়াট হবে। তাহলে এখানে কত হবে? এত জুল হইতে হবে, এত জুল, আর নিচে কত হবে? 1 সেকেন্ড। তাহলে তুমি এত ওয়াট পাবো, তাই না? তাহলে কোনো পাওয়ার স্টেশনের ক্ষমতা এত ওয়াট, এত হচ্ছিল মেগাওয়াট বা এত ওয়াট বলতে আমরা বুঝি পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে এত জুল কি করতে পারে? কাজ করতে পারে। আর একটু ভালো করে বলতে গেলে, এত জুল কি করে? পাওয়ার স্টেশন করে কি? আমাদের যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে। পাওয়ার স্টেশনকে আমাদের বিদ্যুৎ সাপ্লাই দেয়। তাইলে কোন পাওয়ার স্টেশনের ক্ষমতা এত মেগাওয়াট বলতে বুঝি পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে এত জুল তড়িৎ শক্তি সরবরাহ করে আমাদের। ঠিক আছে? এটা বললেই হবে। আসো, একটা জিনিস মনে রাখো, ক্ষমতা আমরা পূর্বে, বুঝছো, আরো একটা ক্ষমতার একক ইউজ করতাম, হর্স পাওয়ার বলতাম আমরা। ঠিক আছে? 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এই জিনিসটা একটু মনে রাখো। ঠিক আছে? আমাদের একটু কাজে লাগবে এটা, বুঝছো? এই জিনিসটা একটু মনে রাখো, 1 হর্স পাওয়ার সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ক্ষমতা রিলেটেড কথাবার্তা এখানেই শেষ। আসো, আমরা একটু ইফিসিয়েন্সিতে যাবো, কর্মদক্ষতা। ঠিক আছে? আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই অধ্যায়ের সবচেয়ে বেশি অঙ্ক আসে কর্মদক্ষতা এবং শক্তি নিত্যতা সূত্র দিয়ে। সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখবো। শক্তি নিত্যতা সূত্র আমরা প্রমাণ করে দেখালাম না, আসো অঙ্কের মাধ্যমে দেখবো। ঠিক আছে? ইনশাল্লাহ। আসো, কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি আমরা কর্মদক্ষতা কি দ্বারা প্রকাশ করি? এটা দ্বারা প্রকাশ করি। এই সাইনটাকে বলা হয় ইটা। ঠিক আছে? আসো, এটা ইকুয়ালস টু কি লিখতে পারি? আচ্ছা, আমরা কর্মদক্ষতা 2টা মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে ভাই? একটা ক্ষমতার মাধ্যমে লিখতে পারি, ক্ষমতা দিয়া। ঠিক আছে? ধরো ক্ষমতার মাধ্যমে আমি লিখলাম, শক্তির মাধ্যমে আমরা লিখতে পারি। ঠিক আছে? আমরা 2টা জিনিস দিয়ে শিখবো। ঠিক আছে? ক্ষমতার মাধ্যমে লিখতে পারি, শক্তির মাধ্যমে লিখতে পারি। আমরা প্রথমে ক্ষমতা দিয়ে দেখবো। ঠিক আছে? প্রথম হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা গুণ 100%। ঠিক আছে? আসো,
তাহলে আমাদের কি হলো, ইটা যদি ক্ষমতার মাধ্যমে আমরা কর্মদক্ষতাকে লিখতে চাই তাহলে লব্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা গুণ 100%, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতার সংখ্যা কি হবে, লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয়, ভাগ মানে কি অনুপাত, লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। এইটা কার্যকর, এইটা মানে যেটা কার্যকর হয় সেটা হচ্ছে আউটপুট ভাই, ঠিক আছে। এটা আমি পি আউটপুট লিখতে পারি, এটা পি অফ ইনপুট লিখতে পারি। যেটা আমি দিব সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আমি পাবো সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। গুণ 100%, এটা থাকলো আমাদের। তা ইনপুট এইটাই হচ্ছে আমাদের যন্ত্রের ক্ষমতা। যন্ত্র বলতে আমাদের কি, যন্ত্রের ক্ষমতা। যন্ত্র বলতে আমাদের অনেক সময় চাই না ভাইয়া ইঞ্জিনের ক্ষমতা কি, মোটরের ক্ষমতা কি, তাই না, যে মোটরের ক্ষমতা কত নির্ণয় করো, ইঞ্জিনের ক্ষমতা কত বা পাম্পের ক্ষমতা কত। তার মানে আমাদের কাছে কি চাইছে, পি অফ ইনপুট। পুরো যন্ত্রের ক্ষমতা মানেই হচ্ছে পি অফ ইনপুট, এটা মনে রাখবা, ঠিক আছে। পি অফ ইনপুট মানে হচ্ছে যন্ত্রের ক্ষমতা। সেই যন্ত্র বলতে এখন ইঞ্জিন, পাম্প বা হচ্ছে মোটর, যেটাই আমাদের দিক, ওকে। আবার যদি বলা থাকে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো মোটর, তার মানে এখানে কিসের মান দিছে, পি অফ ইনপুটের মান দিছে। ক্লিয়ার সবাই, আসো। আর পি অফ আউটপুট, ঠিক আছে, পি অফ আউটপুট সমান আমরা লিখতে পারি এমজিএইচ ভাগ টি, এমজিএইচ ভাগ টি, এটা লিখতে পারি, ঠিক আছে। দেখো আমরা পি বলতে কি ক্ষমতা, ডাব্লিউ বাই টি লিখতে পারতাম না, তাই না। ডাব্লিউ ইকুয়ালস টু কি বলছিলাম, যাহাই কাজ তাই শক্তি, ডাব্লিউ মানে তো কাজ, তা কাজকে ইপি ইকুয়ালস টু কি লেখা যায়, এমজি এইচ, তার কাজ। এই যে আমি একটু ভালো করে দেখাই, ডাব্লিউ পি ইকুয়ালস টু কি, ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে কি কাজ, এই কাজকে আমি শক্তি লিখতে পারি, যাহাই কাজ তাই শক্তি, এমজিএইচ লিখতে পারি, এমজিএইচ ভাগ টি। সবাই আশা করি বুঝছো, ঠিক আছে। তাহলে পি আউটপুট মানে কি, এমজিএইচ ভাগ টি, আর পি ইনপুটের মান আমাদের দিয়ে দিবে বা আমাদের চাবে, ঠিক আছে। আর 100% এটা আমাদের দিয়ে দিবে বা এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে, ক্ষমতার মাধ্যমে। তাহলে এটা কি হয়, এটা বুঝছি সবাই, ক্লিয়ার। আসো আমরা সামনের স্লাইডে যাই। শক্তির মাধ্যমে যদি আমি লিখি কর্মদক্ষতা, ঠিক আছে, শক্তির মাধ্যমে যদি লিখি আমি, আসো শক্তির মাধ্যমে লিখলে কি আবার, আসো এটা ইকুয়ালস টু লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি ভাগ হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি গুণ 100%। লাস্ট আমরা শক্তি দিয়ে লিখলাম ভাই, ঠিক আছে। আসো লব্য কার্যকর শক্তি মানে কি, যে শক্তিটা আমি পাবো, আর মোট প্রদত্ত শক্তি মানে যে শক্তিটা আমি যন্ত্রকে দিব। তাই এটা কি, ডাব্লু আউটপুট, যেটা পাবো সেটাই আউটপুট, আর যেটা দিব সেটাই ইনপুট, ডাব্লু অফ ইনপুট। ক্লিয়ার সবাই। তাহলে কি, এটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, আর এটা হচ্ছে মোট প্রদত্ত শক্তি, বুঝছো সবাই। আসো শক্তির মাধ্যমে লিখলে এটা। এখন আমাদের এখানে একটু কথা আছে, আমাদের ক্ষমতার সাথে একটু কানেকশন ঘটাইতে হবে এটা, ঠিক আছে। আসো আমরা পি ইকুয়ালস টু কি শিখছিলাম, ডাব্লিউ বাই টি। তাহলে এখানে খেয়াল করো, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পিটি। তাহলে যদি আমি ডাব্লিউ আউটপুট দিই, তাহলে ডাব্লিউ আউটপুট দিই, তাহলে কি পি আউটপুট দিতে হবে আমার, আর টি তো আমার সেম, ঠিক আছে। তাহলে কি ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, তাহলে এখানে যদি আউটপুট দেয় এখানেও আমাদের আউটপুট, ডাব্লিউ আউটপুট সমান কি, পি আউটপুট গুণ টি। আবার এখন দেখো ডাব্লিউ আউটপুট, ডাব্লিউ আউটপুট মানে কি, পি আউটপুট গুণ টি। পি আউটপুটের মানে একটু আগে আমরা কি শিখছি, এমজিএইচ ভাগ টি গুণ টি। তাহলে এটা কেটে যাবে না, সুতরাং ডাব্লিউ আউটপুটকে আমি এটা লিখতে পারি এমজি এইচ। সবাই ক্লিয়ার। ডাব্লিউ আউটপুটকে আমরা কি লিখতে পারবো, এমজি এইচ। এই সূত্রটা সবাই মনে রাখবা, আউটপুট সমান পি আউটপুট গুণ টি, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। আবার ডাব্লিউ অফ ইনপুট যদি আমি লিখতে চাইতাম এখান থেকে, ধরো ডাব্লিউ অফ ইনপুট, তাহলে পি অফ ইনপুট নিতাম, ডাব্লিউ ইকুয়ালস টু কি, পিটি। তাহলে এখানে ইনপুট নিলে এখানে ইনপুট। ক্লিয়ার সবাই, সূত্র একটু মনে রাখো, ঠিক আছে। আর একটা জিনিস জাস্ট দেখো, যদি অপচয়কৃত শক্তি বলে আমাদের, অপচয়কৃত শক্তি, অপচয়কৃত শক্তি মানে কি, দেখো ডাব্লিউ অফ ইনপুট মাইনাস ডাব্লিউ অফ আউটপুট। তাহলে একটা যন্ত্রকে আমি 20 জুল শক্তি দিলাম, সে আমাকে প্রোভাইড করতেছে, আমার যেটা কাজে লাগবে সে আমাকে 8 জুল শক্তি প্রোভাইড করছে, তার মানে 2 জুল কি হয়েছে, অপচয় হয়েছে। অপচয় মানে কি হচ্ছে, ইনপুট মাইনাস আউটপুট, যেটা আমি দিছি যেটা আমি পাইছি দুইটার বিয়োগফল, আমি দিলাম যেটা আর পাইলাম যেটা, ঠিক আছে, দুইটা মাইনাস করলে আমরা কি পাবো, অপচয়কৃত শক্তি। এখান থেকে আমরা চাইলে কনভার্ট করে যে কোনো কিছু আমাদের যদি অঙ্কে লাগে সেটা আমরা ইজিলি এখান থেকে করতে পারবো, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই সূত্রগুলো সবাই একটু মনে রাখো, যে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, এখানে আউটপুট দিল ওইখানেও আউটপুট, এখানে ইনপুট দিল ওইখানেও ইনপুট, ঠিক আছে। আর অপচয়কৃত শক্তি মানে কত, ইনপুট মাইনাস আউটপুট। আশা করি ক্ষমতা রিলেটেড এই কথা, এফিসিয়েন্সি রিলেটেড এই কথাবার্তাগুলো লাগবে। এফিসিয়েন্সি আর রিলেটেড আর কথাবার্তা আমাদের লাগবে না। লাস্টে একটা আমাদের বিক্রিয়া আছে, ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা ফিশন বলা হয়, ঠিক আছে, ফিশন বা ফিশন বা নিউক্লিয়ার চেন বিক্রিয়া বলা হয়, ঠিক আছে ভাই, বা চেন বিক্রিয়া, নিউক্লিয়ার চেন বিক্রিয়া।
বিক্রিয়াটা আমরা একটু দেখবো, ঠিক আছে ভাই? দেখো সুন্দর করে দেখো, এই বিক্রিয়াটা ইনশাল্লাহ আর কোনোদিন বুঝতে হবে না তোমাদের, আজকে বুঝবে। ইউরেনিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে বা প্রোটন সংখ্যা হচ্ছে 92। ইউরেনিয়ামের কয়েকটা আইসোটোপ আছে, তার মধ্যে একটা হচ্ছে 235, এটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? এইটা মেনলি আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাজে লাগে। 235, এখানে যদি আমরা একটা নিউট্রন যোগ করি ভাই, নিউট্রনে কি, নিউট্রনের প্রোটন সংখ্যা কত? 0। আমার হচ্ছে ভর সংখ্যা কত? 1। তাহলে এইটা যদি যুক্ত করি তাহলে নেক্সট স্টেপে কি হবে দেখো তো, এই ভর সংখ্যাটা জাস্ট এখানে যোগ হবে না, তাহলে কত হবে? এখানে প্রোটন সংখ্যা কিন্তু 0, তাহলে এখানে কিন্তু কিছু যোগ হচ্ছে না নিচে, উপরে যদি যোগ হয় তাহলে কত হবে? 236, এটা কত হবে? 92 থাকবে, তাই না? তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি হয়, তুমি যদি এই একটা হচ্ছে ইউরেনিয়ামের আইসোটোপে এই যে একটা নিউট্রন দ্বারা যদি আঘাত করো, এই ইউরেনিয়ামটা ভেঙে দুইটা নিউক্লিয়াস বের হবে, একটা হচ্ছে ক্রিপ্টন আর একটা হচ্ছে বেরিয়াম আমাদের, ঠিক আছে? তাহলে ক্রিপ্টনে হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু বুঝি না, আমি কোন থেকে শুরু করবো? আচ্ছা আসো, ঠিক আছে। আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু দুই ধরনের, তোমরা কেমিস্ট্রিতে 8 নম্বর অধ্যায় দেখবা আছে নিউক্লিয়ার বিক্রিয়াটা, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। আমাদের যেহেতু শুধু ফিশন পার্টটা আছে আমাদের ফিজিক্সে, সেটা আমরা পড়তেছি। ফিশনটা কি? আমরা যে ফিশনটা পড়তেছি এটা হচ্ছে একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে, ঠিক আছে? আর ফিউশন যেটা পড়বা সেটা হচ্ছে একটা দুইটা ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস হবে। তা ওইখানে দুইটা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা, আর এখানে একটা নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট দুইটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পেলাম? একটা নিউট্রন যখন যুক্ত হইলো বা আঘাত করলো তখন এটার ভর সংখ্যা কি হয়ে গেল? 236, এটার কত? 92 থাকলো, যেহেতু প্রোটন সংখ্যা এখানে নাই। তাহলে এখানে 236 আর 92, এই দুটো ভেঙে উপরে হবে, এখানে হবে ক্রিপ্টন, এখানে হবে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, এখানে হবে বেরিয়াম। ক্রিপ্টনের হচ্ছে তোমরা দেখবা এটা হচ্ছে ক্রিপ্টন হচ্ছে 36, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা হচ্ছে 36 এবং ভর সংখ্যা আমি নিতে পারি 92, আর এটা হচ্ছে 56, ঠিক আছে? এবং এটা হচ্ছে 141। তাহলে খেয়াল করো ভাইয়া, ঠিক আছে? দেখো 56 যদি 36 আমরা যোগ করি 92 আসবে, তার পারমাণবিক ভর আমাদের, পারমাণবিক সংখ্যা আমাদের ক্লিয়ার, দেখো, ঠিক আছে? সেম আছে আমাদের, কিন্তু এই যে ভর সংখ্যা 141 আর 92 যদি আমরা যোগ করি পাবো আমরা 233। এখানে আছে কত? 236। সুতরাং আমরা কি করবো? তিনটা ভর সংখ্যা বা তিনটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কিন্তু আমাদের কম, এই তিনটা কি হবে? তিনটা নিউট্রন বের হবে, ঠিক আছে? তিনটা নিউট্রন, তাহলে আচ্ছা একটু আমি, ঠিক আছে, প্লাস তিনটা নিউট্রন বলতে কি বোঝাই আমরা? 0, 1, এবং প্রচুর পরিমাণ এখান থেকে আমরা শক্তি পাবো, প্রচুর শক্তি পাবো, যেটা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউজ করা হয়, ঠিক আছে? আমাদের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, এই বিক্রিয়া সংঘটিত হয় সেখানে, ঠিক আছে? আসো, তাহলে এখান থেকে তুমি কিন্তু চাইলে এটাও দিতে পারো, যে এখান থেকে আরো চিহ্ন দিয়ে তিনটা নিউট্রন দেখা দিতে পারো, যেখানে একটা নিউট্রন, এখানে একটা নিউট্রন, এখানে একটা নিউট্রন, ঠিক আছে? এটাও দেখাইতে পারো বা এটাও দেখাইতে পারো বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? সো আমি বিক্রিয়ার মাধ্যমে দেখাইলাম, তোমরা যেটা ইচ্ছা দেখাও পরীক্ষার খাতা, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাবো আমরা? তিনটা নিউট্রন পাইছি, তাহলে 236 আমাদের মিলছে, এখানে 233 আর তিনটা নিউট্রন বেরিয়েছে এবং প্রচুর পরিমাণে শক্তি বের হয়েছে। এটাই আমাদের কি ছিল? নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এটা কিন্তু কন্টিনিউয়াস ঘটতে থাকে, যখন তুমি একটা কি করলা, একটা নিউট্রন দ্বারা আঘাত করলা না, দুইটা নিউক্লিয়াস বের হইলো, সাথে কি তিনটা নিউট্রন বের হয়েছে না? এবং তিনটা নিউট্রন গিয়ে কি করবে? আবার তিনটা কি করবে? ইউরেনিয়ামকে আঘাত করবে, তখন আবার কি হবে? 9টা, তিনটা থেকে তিনটা করে বের হলে কত হয়? 9টা, ঠিক আছে? একটা থেকে তিনটা থেকে 9টা, 9টা থেকে 27টা, 27টা থেকে 81টা, ঠিক আছে? এভাবে কিন্তু কন্টিনিউয়াস বের হবে। তাহলে প্রথম ধাপে যদি আমি একটু লিখে দিই তোমাদের, প্রথম ধাপে নিউক্লিয়াস বের হবে কয়টা? 2টি, এবং নিউট্রন বের হবে কয়টা? এবং নিউট্রন হচ্ছে 3টি, ঠিক আছে? পরেরগুলো ধাপে নিউট্রন জানলেই হবে, তোমার আর কেউ জানতে হবে না। এটা নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে 9টি। তারপরে ধাপে 3 নম্বর ধাপে যদি আমি বলি, নিউট্রন কয়টা? 27টা। এই তিনটা মনে রাখলাম, আর আমি এক্সট্রা লিখে দিয়ে আসো। চতুর্থ ধাপে কয়টা? নিউট্রন হবে 81টা। একটা মনে রাখি, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা মনে রাখো, এটা কন্টিনিউয়াসলি ঘটতেই থাকবে, ঠিক আছে? তো এইটাই যে নিয়ন্ত্রিত পর্যায়ে যদি আমি বিক্রিয়া ঘটাতে চাই, এই যে আমাদের নিউট্রন আছে না, এই নিউট্রন যদি আমি দেখো এখানে কাজ করতেছে কি? এই নিউট্রন মেনলি, নিউট্রন না ভাইয়া? দেখো ইউরেনিয়াম সুখে শান্তিতে ছিল, তাই নিউট্রন দ্বারা তুমি জাস্ট কি করছো? আঘাত করছো, বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি ঘটতে আছে, তাই না? তাই নিউট্রনকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বিক্রিয়াও কিন্তু আমি ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবো, তাই না? তাহলে এই যে এই নিউট্রনকে যে নিয়ন্ত্রণ করে বা শোষণ করে, এই অতিরিক্ত নিউট্রনকে যে শোষণ করতে পারে, এই রডটাকে বলা হয়, বা এই একটা টিউব থাকে তাকে বলা হয় কন্ট্রোল রড, তাই না? ঠিক আছে? তাহলে যে রড বা টিউবের মাধ্যমে এই যে অতিরিক্ত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া উৎপন্ন অতিরিক্ত নিউট্রনকে শোষণ করা হয়, তাকে বলা হয় কন্ট্রোল রড। আচ্ছা দেখো ভাইয়া, টোটাল যে উচ্চতা দেওয়া আছে 80 মিটার, তাই
তাই তো। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন কি বলছে, এ হতে ডি বিন্দুতে আসতে কত সময় লাগবে, মানে এইখান থেকে তুমি একদম নিচ পর্যন্ত আসবা, একদম এ হতে ডিতে আসবা, তাহলে কত সময় লাগবে। আসো আমরা গ নাম্বারটা যদি করি, আসো আমরা জানি, আমি একটু শর্টকাটে তোমাদের অঙ্কগুলো বুঝাই দিচ্ছি, তোমরা পারবা ক্যালকুলেশন করতে, ঠিক আছে। আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু কি বলো তো, ইউটি প্লাস, যত আমাদের সময় চাইছে হাফ এ বা হাফ জি টি স্কোয়ার, যত পরন্ত বস্তু তাহলে সূত্রে কি হবে আমাদের প্লাস, যদি নিক্ষিপ্ত বস্তু হইতো সূত্রে কি হইতো মাইনাস। তাহলে দেখো এইচ এর মান কত, এ হতে ডি পর্যন্ত আমাদের এইচ এর মান, এ হতে ডিতে পড়বে না, এ হতে ডিতে নামতে কত সময় লাগবে তাই বলছে। তাহলে এ হতে ডিতে হচ্ছে দূরত্ব, উচ্চতা হচ্ছে আমাদের কত দেওয়া আছে 80, তো এটা বসাই দিলাম আমরা 80 মিটার। দেখো পরন্ত বস্তুর আদিবেগ 0, এটা মনে রাখবা, ঠিক আছে, সবসময় পরন্ত বস্তুর আদিবেগ কত 0। তাহলে এটা যদি ইউ যদি 0 হয় তাহলে টোটালটাই হয়ে যাবে 0, পরে থাকবে কি হাফ জি টি স্কোয়ার, জি এর মান 9.8 গুণ হচ্ছে টি স্কোয়ার। এখানে খেয়াল করো, তাহলে 8t ইজ ইকুয়ালস টু কত হবে, হাফ দিয়ে যদি আমি কাটি, হাফ দিয়ে 9.8 কাটলে 4.9, ঠিক আছে, 4.9 টি স্কোয়ার। অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু কত হবে, টি ইজ ইকুয়ালস টু 80 ভাগ কত হবে 4.9 তার উপর হবে রুট, ঠিক আছে, এখানে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। সবাই বুঝছি, এটা হবে আমাদের গ নম্বরের অ্যান্সার, একদম সিম্পল, ঠিক আছে। এ হতে ডিতে নামতে কত সময় আছে, যেহেতু দূরত্ব দেওয়া আছে, জাস্ট আমরা এই সূত্র বসাই দিচ্ছি, এই সূত্র বসাই দিয়ে টি এর সূত্র অ্যাপ্লাই করি, টিটা নির্ণয় করছে, ওকে, ঠিক আছে। আসো আমরা এটা পারবো ইনশাল্লাহ। এখন যদি আমরা এটা একটু মুছে দিই, ঠিক আছে ভাইয়া, আসো আমাদের জায়গা এখানে একটা সমস্যা, এটা মুছে দিই, ঠিক আছে, যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। আসো এখন ঘ নাম্বার কি বলছে, আমার মেল উদ্দেশ্য ছিল এই প্রশ্নটা হচ্ছে ঘ নাম্বারটা বোঝানো। আসো ঘ নাম্বার বলছে বস্তুটি এ এবং সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয়, তাই না। তারপর এই যে এ এবং সি পয়েন্টে, এই দুইটা পয়েন্টে আমার মোট শক্তি নির্ণয় করতে হবে। মোট শক্তি আমরা একটু আগে কি পড়ছি ভাইয়া, যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি ইপি প্লাস ইকে, দ্যাট মিনস বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে কি করতে হবে আমার, এ পয়েন্টে মোট শক্তি বিভব শক্তি প্লাস গতিশক্তি, আবার সি পয়েন্টে বিভব শক্তি প্লাস গতিশক্তি নির্ণয় করতে হবে। আসো আমরা একটা একটা করে নির্ণয় করি। বলছে কি সেম হবে, যদি সেম না হয় তার মানে আমাদের অ্যান্সার ভুল, অপরিবর্তনীয় বলছে, ঠিক আছে। আসো তাহলে এই অবস্থানে ঘ নাম্বার করতেছি ভাইয়া, এতে আমি একটু সংক্ষেপে লিখি, এতে মোট শক্তি, এতে মোট শক্তি, ঠিক আছে। আমি ই অফ এ ধরতে পারি বা ই ওয়ান ধরতে পারি, ই অফ এ ধরলাম, তাহলে ইপি প্লাস ইকে। আসো আসো ইপি মানে কি, এম জি এইচ প্লাস ইকে মানে কত, হাফ এম ভি স্কোয়ার বা গতিশক্তি। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি হচ্ছে 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় আমি যদি এই বস্তুটাকে, এই টিস্যুটাকে এখানে রাখি, বেগ কত 0 না, বেগ 0 হলে গতিশক্তিও কত 0, কারণ গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার। আরেকটা তোমাদের ইনফরমেশন দেই, গতিশক্তি কখনো কিন্তু ঋণাত্মক হয় না, গতিশক্তি ইকুয়ালস টু কি হাফ এম ভি স্কোয়ার, কখনো ঋণাত্মক হয় না। ধর ভর কি ঋণাত্মক হইতে পারে, কখনো ভর ঋণাত্মক হয় না, ধ্রুব রাশি, ঠিক আছে। ঋণাত্মক হইলে কি, বেগ একটি ভেক্টর রাশি, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আর বেগ যদি মাইনাস হয়, স্কোয়ার আছে না, তাহলে প্লাস, প্লাস হইলেও স্কোয়ার আছে প্লাস, ঠিক আছে। মাইনাস প্লাস যাই হোক সবসময় কি আসবে, কারণ বেগের উপর বর্গ আছে, মাইনাসের বা প্লাস যেটাই তুমি বর্গ করো না কেন প্লাসই আসবে মান সবসময়। সুতরাং গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। আচ্ছা আসো তাহলে এখানে কি ছিল আমাদের, হচ্ছিল সর্বোচ্চ উচ্চতায় বেগ যেহেতু 0, গতিশক্তি কি হবে 0 হবে, এটা একটু মনে রাখো। আসো আমি একটু এটা মুছে দেই। আচ্ছা এটা আমাদের চলে গেল। আসো তাহলে এটা কত হবে, তাহলে 0, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। আবার সর্বনিম্ন উচ্চতায় যদি আমরা একদম ভূমিতে বলতো তখন কিন্তু আবার বিভব শক্তি 0, কারণ তখন এইচ আছে নাই, এম জি এইচ এর মান যদি 0 হয় পুরোটা 0 না, মনে রাখো এটা, ঠিক আছে। এই পয়েন্টে আমরা আসি, আসো ওগুলা বাদ দেই, এই পয়েন্টে আসি। তাহলে এই পয়েন্টে আমার কি নির্ণয় করতে হবে, মোট শক্তি, তাহলে ইপি প্লাস ইকে, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, গতিশক্তি 0। আসো এম জি এইচ এর মান নির্ণয় করি, এম এর মান কত দেওয়া আছে দেখো তো ভাই, 15, তাহলে 15 9 গুণ 8 গুণ হচ্ছে এইচ এর মান কত, আমি বলছিলাম কি বিভব শক্তি, এখানে বিভব শক্তি না ভাই, বিভব শক্তির ক্ষেত্রে এইচ আমরা সবসময় নিচ থেকে নিব। তো আমার কি এ পয়েন্টে বিভব শক্তি নির্ণয় করার প্রয়োজন, তাহলে ভূমি থেকে এ পয়েন্টের উচ্চতা কত সেটাই হবে কি আমার বিভব শক্তির ক্ষেত্রে এইচ। তাহলে ভূমি হতে এর উচ্চতা কত 80, তাহলে আমরা কি নিব 80। আসো আমরা একটু ক্যালকুলেটর চাপি দেখি কত হয়। তো আমাদের হচ্ছে 15 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 80, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 11,760। শক্তির একক কি, জুল। শক্তি যে ফরম্যাটে বলুক, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, হ্যান ত্যান তুমি আমি শক্তি, তারপরেও কি হবে, জুল হবে, ঠিক আছে, একক। আসো তাহলে কি হবে, আমরা সি পয়েন্টে নির্ণয় করি, সিতে মোট শক্তি, সিতে মোট শক্তি কত, আমরা ধরো ই অফ সি ধরলাম, ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে, ইকে, ঠিক আছে। তাহলে আসো ইপি মানে কি, এম জি এইচ প্লাস হাফ এম
ভি স্কোয়ার, ইকে মানে হাফ এম ভি স্কোয়ার। সি পয়েন্টে তো আমাদের এটা তো সর্বোচ্চ পয়েন্ট না, তাহলে গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে, কারণ উচ্চতা কিছু একটা হইলেও আছে, তাই কি না? আসো আমরা সেটা সলভ করার চেষ্টা করি। এটা যদি আমি একটু ছোট করি, যদি একটু আসো ওটা, আচ্ছা এই পাশে রাখলাম আমি একটু, ঠিক আছে, প্রশ্নটা হয়তো বোঝা যাচ্ছে। আসো খেয়াল করো, ইপি প্লাস ইকে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম এর মান কত? আসো 15 প্লাস 9 গুণ 9.8 গুণ হচ্ছে, দেখো এখানে মান দেখো এইচ এর মান এখন কি হবে, আমার কোন বিন্দুতে নির্ণয় করতেছি আমি? সি পয়েন্টে না ভাইয়া? সি পয়েন্ট এইচ কত? ভূমি থেকে তাহলে সি পয়েন্টের উচ্চতা কত? আমি বারবার বলতেছি কারণ এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা বিভব শক্তির ক্ষেত্রে আমরা এইচ কিভাবে নির্ণয় করবো? আমি কোন পয়েন্টে নির্ণয় করতেছি? সি পয়েন্টে। তাহলে ভূমি থেকে সি পয়েন্টের উচ্চতা কত? ভূমি থেকে সি পয়েন্টের উচ্চতা আমরা যদি 20, দেখো এটা বলছে টোটালটা 80, তাহলে এটা কত? 20, তাহলে এইটুকুর উচ্চতা কত? এই বি থেকে ডি পর্যন্ত উচ্চতা হচ্ছে তাহলে কত? 60। 60 যদি হয়, এইটুকু আর এইটুকু বলছে সেম, তাহলে এটা অবশ্যই এটাও 30, এটাও 30, ঠিক আছে? বুঝছি সবাই? তাহলে আসো এটা তোমরা করে নিও, এটা হবে তাহলে 30, ঠিক আছে? প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান কত? 15, ঠিক আছে? দেখো ভি স্কোয়ার মান কি দেওয়া আছে? সি বিন্দুতে দেয়া নাই, কিন্তু আমরা আবার আমাদের সূত্র অ্যাপ্লাই করবো, কত? ইউ স্কোয়ার প্লাস, যেহেতু পড়ন্ত বস্তু নিচের দিকে পড়তেছে বস্তুটা, তাই না? তাহলে কি করতে হবে? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এইচ বলতে কত এইচ এর মান? আসো আমরা এইচ এর মানটা একবার বসাই দিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? এইচ এর বলতে এখন আমার কি সি বিন্দুতে আমার কি কি নির্ণয় করতে হবে? সি বিন্দুতে হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে এইচ। আমি গতিশক্তির ক্ষেত্রে এইচ তোমাদেরকে শিখিয়েছি একটু আগে, কতটুকু বস্তুটা পড়ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কতটুকু উঠছে। যেহেতু বস্তুটা পরন্ত, তাহলে কতটুকু নামছে? এ তে বস্তুটা ছিল, এ হতে সি পয়েন্টে নামছে না, তাহলে এ হতে সি বস্তুর দূরত্ব কত? এইটুকু হচ্ছে তোমার কত বলো? এইটুকু হচ্ছে 20, আর এইটুকু হচ্ছে 30, তাহলে টোটাল কত হবে? 50। দ্যাট মিনস হবে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি। ক্লিয়ার? আসো যদি আমরা এটা করি, আচ্ছা আমরা এটা রাখলাম, একবারে বসাই দিব আমরা, 9.8 কোন হচ্ছে 30 প্লাস হাফ, ঠিক আছে, গুণ হচ্ছে 15 গুণ হচ্ছে, দেখো এখানে খেয়াল করে একটা জিনিস, ইউ আদিবেগ কত? দেখো এখান থেকে বস্তুটা সি পয়েন্ট আসছে না সবসময়, পরন্ত বস্তুর আদিবেগ কত? 0, তাহলে এই ইউজ করার কোনো দাম নাই, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2g বলতে 9.8 গুণ এবি প্লাস বিসি, তাহলে এবির উচ্চতা ছিল 20 আর বিসির উচ্চতা হচ্ছে 30, তাহলে টোটাল 50। তাহলে আসো আমরা দেখি, একবারে করি যোগটা, দেখি কত হয়। তাহলে এই দুই কেটে দেওয়া যায়, আসো এখান থেকে 2টা কেটে দিই। এখন দেন যদি যোগ করি আমি, 15 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 30, এত, তার সাথে যোগ হচ্ছে আমাদের 15 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে আবার 50, ঠিক আছে? তাহলে 11,760, এটাই আসবে আমাদের 11,760 এত জুল। দেখছো ভাই? তাহলে এইটাও সেম, তাহলে অতএব E1 ইকুয়ালস টু, যেহেতু আমি এই পাশে একটু লিখতেছি, অতএব E of A equals to E of C। তার মানে কি আমাদের দুটা, এটা তো আমাদের প্রশ্ন বলছিল যে এ ও সি বিন্দুর মোট শক্তি পরিমাণ অপরিবর্তনীয়, তার মানে একই আমরা প্রমাণ করতে পারছি, ঠিক আছে? বুঝছো এই প্রশ্নটা? অঙ্কটা বুঝছো সবাই? আশা করি বুঝছো, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ কঠিন লাগবে না। আসো আর পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা যদি আমি একটু নিয়ে আসি, এখানে আমরা কোন ম্যাথটা করতে পারি, এখানে আমি কর্মদক্ষতা রিলেটেড একটা ম্যাথ করি, এটা কপি কল দিয়ে, ঠিক আছে? এটা যদি তোমরা চাইলে এই অঙ্কটা দেখো, তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? কপি কলের সাথে এটা রিলেটেড, ঠিক আছে? এটা কপি কলের সাথে রিলেটেড 3 নম্বর অধ্যায়, ঠিক আছে? এটা একটু করতে টাইম লাগবে, আমি একটা করাইলাম না। তোমরা যদি রেসপন্স ভালো হয়, তোমরা যদি বুঝতে চাও যে কপি কলের সমীকরণগুলো বুঝতে চাও একদম ইজিলি, ইনশাল্লাহ কথা দিচ্ছি কপি কলের তোমার কোনো সমস্যাই থাকবে না যদি কপি কল ইনশাল্লাহ ক্লাসটা আমরা নেই, ঠিক আছে? কপি কল যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে, ইনশাল্লাহ আমরা তাহলে কপি কলের ক্লাস নিয়ে আসবো। কপি কলের সমীকরণটা বুঝলে এই ঘর একদম ইজি, ঠিক আছে? আমার কঠিন না, আমি এই কোনটা জাস্ট স্কিপ করলাম, ঠিক আছে? ওকে, আসো দেখি আমাদের আর কি অঙ্ক আছে আমাদের এইখানে। আচ্ছা আমাদের এইখানে মনে একটা অঙ্ক ছিল কর্মদক্ষতার, একটু দেখি, থাকার কথা। আচ্ছা এখানে একটা 3 নম্বর এবং 4 নম্বর অধ্যায়ের একটা অঙ্ক আছে। আচ্ছা আমি একটু এটা নিয়ে যাই, যদি এইটা একটু ওইখানে নিয়ে যাই, আসো আমরা এইটুকু নিয়ে যাই, ঠিক আছে? এইটুকু নিয়ে গেলে হবে আমাদের। আর এইটুকু নিচেরটুকু হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়ের সাথে রিলেট করে দিয়েছে দৃশ্যপট 2 থেকে, ওটুকু আমাদের লাগবে না, ঠিক আছে? আমরা একটু এইটুকু নিয়ে যাই, ঠিক আছে? আসো আমরা এইটুকু নিয়ে আসছি, এটা একটু সরাই, এইটুকু এদিকে রাখা যাচ্ছে, একটু বড় করি। আচ্ছা আশা করি দেখতে পারতেছো তোমরা, ঠিক আছে? আসো এই অঙ্কটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই অঙ্ক কি একটু ঝামেলা আছে, নর্মাল সূত্র দিয়ে অঙ্কটা অনেক সময় হয় না,
ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো রাজশাহী বোর্ডে অঙ্কটা আসছে, এটা প্রথম পোর্শন, ঠিক আছে। দৃষ্টান্ত মানে দৃশ্যকল্প এক, এটা ঠিক আছে। দৃশ্যকল্প 2-3 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ দিছে, ওটা যদিও সহজ, ঠিক আছে। ওটা আমরা যদি 3 নম্বর অধ্যায় ম্যাথ করে তখন এটা বুঝাই দিব ইনশাল্লাহ। এটা অঙ্কে কি বলছে, ধরো এই অঙ্কটা, সরি একটু ভুল হয়ে গেলো, এই অঙ্কটার প্রশ্নটা হচ্ছে টি এর মান নির্ণয় করো। ধরো এখানে গ নাম্বারে বলছে, আমি এখানে লিখে দিলাম ভাই, ঠিক আছে, আর লিখলাম টি এর মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করো, ঠিক আছে। মানে 2 কিলোওয়াট, 2 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর, আমি তোমাদের কি বলছিলাম, 2 কিলোওয়াট বা 4 কিলোওয়াট যেটাই বলুক, এত ক্ষমতার একটি তড়িৎ মোটর। কিলোওয়াট মানে কি, ক্ষমতার একক না, ওয়াট ছিল, সেখানে কিলোওয়াটে বলছে জাস্ট। তাহলে এত ওয়াটের বা এত কিলোওয়াট, এত মেগাওয়াটের একটা তড়িৎ মোটর বা পাম্প, তার মানে কি পি অফ ইনপুট দেয়া আছে। এটা যেটা আমরা দিব সেটা পি অফ ইনপুট, যেটা পাবো সেটা আউটপুট, যেটা যন্ত্রের ক্ষমতা সেটাই পি অফ ইনপুট, তাই না, বুঝাইলাম একটু আগে। তাহলে এত ক্ষমতা দেওয়া আছে, তার মানে কি, এটাকে পি অফ অবশ্যই ইনপুট দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা লিখলাম, একটু কী কী দেওয়া আছে আমরা লিখি, ঠিক আছে। মোট প্রদত্ত ক্ষমতা এটা 2 কিলোওয়াট, দ্যাট মিনস 2000 ওয়াট, যদি আমি কনভার্ট করি ওয়াট, আসো এটা আছে। পরবর্তীতে কি বলছে, একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%, তাহলে এটার মান কত ভাইয়া, 60%। যদি আমি সংখ্যায় কনভার্ট করি তাহলে 0.6 হবে, 100 দ্বারা ভাগ করবো আমি, তাই না, 100 দ্বারা ভাগ করলে 0.6। আচ্ছা আমি রাখলাম এটার মানটা। মোটরটি দ্বারা টি সময় কোনো কাজ করতে শক্তির অপচয় হয় এত জুল, তাই না, 39,200 জুল। এটা শক্তির অপচয় দিচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা দিচ্ছে কিন্তু ক্ষমতা, তাই না, পি অফ ইনপুট, ক্ষমতার সাথে আবার শক্তির অপচয় দিছে। তাহলে শক্তির অপচয় কি, শক্তির অপচয় আমরা সূত্র কি জানি, আসো আমরা জানি অপচয়কৃত শক্তি, তাই না, একটু আগে আমরা শিখছি, বলছি না ভাইয়া, যা শিখেছি সিমগুলো লাগবে। অপচয়কৃত শক্তি ইকুয়ালস টু কি, ডাব্লু ইনপুট মাইনাস ডাব্লু অফ আউটপুট, দ্যাট মিনস মোট প্রদত্ত শক্তি মাইনাস লব্য কার্যকর শক্তি। এটা বুঝাই দেয় আমরা। আসো, অপচয়কৃত শক্তি কত দেওয়া আছে, 39,200। আর ইনপুট আর আউটপুটের মান জানি আমি, এটা কিন্তু আমি জানি না। তাহলে আসো আমরা কিভাবে বের করি খেয়াল করো। আসো তাহলে ডাব্লু অফ ইনপুট বের করি। আসো, ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল আমাদের, পিটি। তাহলে এখানে ইনপুট নিয়েছে, এখানে কি দিতে হবে, ইনপুট গুণ টি। দেখো পি অফ ইনপুটের মান দেওয়া আছে ভাই 2000 ওয়াট, তাই না, তা 2000 গুণ টি। এটা ডাব্লু অফ ইনপুটের মান পাইছি আমরা, বসাই দিয়ে আসো 2000 টি মাইনাস ডাব্লু অফ আউটপুটের মান কি আমরা জানি, এটাও কিন্তু জানি না। এটা আমরা বের করবো, এটা একটা বের করে একটা নিয়ম আছে। আসো কর্মদক্ষতা সূত্রে যাই আমরা। আবার আমরা এটা কি জানি ভাই বলো তো, ডাব্লু অফ আউটপুট গুণ ডাব্লু অফ ইনপুট, তাই না, এটা জানি। গুণ 100%, না দিলেও হয়, যেহেতু এটার মান দেওয়া আছে। আমি যদি এখানে পার্সেন্ট দিই, এটার মানটা যদি বসাই দিতাম ডিরেক্ট 60%, তাহলে এখানে তুমি পার্সেন্টেজ দিবা, দেন এই পাশে এসে দেখবা ভাগ হয়ে 0.6 হয়েছে, ঠিক আছে। সুতরাং আমরা যদি আগে সংখ্যা কনভার্ট করছি, তাহলে এই পাশে পার্সেন্টেজ দিব না। তাহলে 0.6 ইকুয়ালস টু কত, ডাব্লু অফ আউটপুটের মান লাগবে, ডাব্লু অফ ইনপুটের মান দেওয়া আছে 2000 টি, ঠিক আছে। অতএব তাহলে আমাদের যদি আমরা এইটুকু করি, এখানেই করি, ডাব্লু অফ আউটপুট ইকুয়ালস টু কত হবে, যেটা 0.6 এর সাথে যদি গুণ করো তুমি 1200 আসবে, তাহলে 1200 টি। তো 1200 টি বসাই দাও এখানে, 1200 টি বসাই দাও এখানে, সরি 1200 টি। এখানে থাকবে কত, 800 টি, তাহলে 39,200 ইকুয়ালস টু 800 টি, তাই না। তা টির মান তুমি নির্ণয় করো এখানে। অতএব উপরে করলাম, ঠিক আছে। অতএব টি ইজ ইকুয়ালস টু 39,200 ভাগ হচ্ছে 800 টি তো, তাই না, ঠিকই তো আছে সব কিছু। আসো দেখো, তাহলে 39,200 ভাগ হচ্ছে 800, ঠিক আছে, 49 সেকেন্ড, 49 সেকেন্ড, এটাই অ্যান্সার। বুঝছো সবাই, আশা করি এই ম্যাথটা বুঝছো, ঠিক আছে। একদম সিম্পলি আমরা যে শিখছিলাম, বেসিকে যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি, বুঝছো। আসো আমরা পরবর্তী ম্যাথে যাই, আশা করি বুঝছো। আসো পরবর্তী একটা ম্যাথ দেখে আসি আমরা, কোন ম্যাথটা করা যায়, ঠিক আছে। এই প্রশ্নটা আমি বললাম তোমাদের হচ্ছে 3 নম্বর অধ্যায়, প্রশ্নটা পরে করবে, এটা আমরা করছি। আসো এটা কপি করার অঙ্ক, তোমরা যদি তোমাদের রেসপন্স ভালো থাকে এটা আমরা বুঝাই দেবো ইজিলি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এটা কর্মদক্ষতা একটু আগে বললাম আমরা, দেখি নিচে আর কি ম্যাথ আছে আমাদের। পরন্ত অবস্থা, আচ্ছা, ভূমি থেকে কত উচ্চতা বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা একটু করার চেষ্টা করি। আসো এটা একটু স্লাইডে নিয়ে যাই, স্লাইডটা এটা কই ছিল অপশনটা, একটু ভাই ভিডিও পজ করেন। ওকে, আসো আমরা এটা একটু নিয়ে যাই ওখানে, ঠিক আছে, আমাদের স্লাইডে নিয়ে যাই প্রশ্নটা। এটা দিনাজপুর বোর্ড 2025 অঙ্ক, ঠিক আছে। আসো এইটুকু আমাদের নিয়ে গেলেই হবে। আসো আমাদের অঙ্ক চলে আসছে এখানে, আমরা একটু ছোট করে নিই।
বুঝতে সুবিধা হবে, আশা করি দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা সলভ করব। সরি, এখানে কি কি দেওয়া আছে আমরা দেখি। আসো, এত কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর, যত কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর বা যা বলা থাক সেটা কি পি অফ ইনপুট। ঠিক আছে, তাহলে পি অফ ইনপুট কত দেওয়া আছে 2.5 কিলোওয়াট। ওয়াট আমরা ইজিলি কনভার্ট করবো 1000 দ্বিগুণ দিয়ে। তারপর বলছে 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপর থেকে তুমি ছেড়ে দিছো। ঠিক আছে, 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিছো, এম এর মান কত 12 কেজি। ঠিক আছে, আসো মুক্তভাবে ছেড়ে দিছো, মুক্তভাবে কোনো উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে তার আদি বেগ কত 0। আসো মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করে। আসো কর্মদক্ষতা কিভাবে নির্ণয় করবো আমরা, গ নাম্বার বলছে কর্মদক্ষতা এটা ইজ ইকুয়ালস টু কি জানি আমরা। আসো এখানে কি ক্ষমতা দিচ্ছে না, আসলে ক্ষমতার মাধ্যমে তাই লিখবো আমরা, এটা আমরা জানি। পি আউটপুট ভাগ হচ্ছে পি অফ ইনপুট গুণ হচ্ছে 100%, তাই না? এটাই তোমরা শিখছি ক্ষমতার মাধ্যমে। আসো পি অফ ইনপুট কত দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে আমরা লিখি একটু। পি অফ ইনপুট যেটা দিবে সেটাই পি অফ ইনপুট, যত কিলোওয়াটের মোটর বা কিছু দিবে। তার মানে কি, যদি আমি 2.5 এর সাথে 1000 গুণ করি তাহলে এত ওয়াট, তাই না? 2500 ওয়াট। পি অফ ইনপুট দিছে, পি অফ আউটপুট আছে আমার নাই। পি অফ আউটপুট আমরা বের করি। আসো পি আউটপুট সমান আমরা কি পড়ছিলাম মনে আছে ভাইয়া, mgh ভাগ টি। তাহলে এম কত দেখো তো, এম হচ্ছে 12 কেজি, জি হচ্ছে 9.8, তোমার এইচ কত, এইচ হচ্ছে 20 মিটার, আর টি কত দেওয়া আছে দেখো তো। সময় ছেড়ে দিল, মুক্তভাবে পড়তে থাকলো। টি এর মান কিন্তু তোমার দেয়া নাই, এই যে একটা ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, টি এর মান আমরা ইজিলি টি এর মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 20 মিটার তোমার উচ্চতায় দিয়ে, যেহেতু আমাদের এম জে ইজ ভাগ টি, তাহলে 20 মিটার উপর থেকে নামতে কত সময় লাগে। ঠিক আছে, সেটা আমাদের করলেই হবে। টি এর মানটা দেওয়া আছে, আচ্ছা দেয়া নাই, মুক্তভাবে মাটিতে পড়লো। ঠিক আছে, আসো 20 মিটার উচ্চতা থেকে নামতে কত সময় লাগে আমরা টিটা বের করে। আসো 20 মিটার, তাহলে আমাদের কি হবে, এইচ ইজ ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা নিলাম। আসো এখন এইটা আমাদের হচ্ছে হলো এইচ এর মান হচ্ছে 20, তাই না? ইউটি হচ্ছে 0, মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর আদিবেগ কত হবে 0, তাহলে এটা 0 প্লাস হাফ, জির মান কত 9.8, টি স্কোয়ার বলতে টি স্কোয়ার, আমরা টি এর মানটা বের করতে চাই আমরা। এটা 20, তাহলে এটা কত 4.9 হবে, এটা যদি তুমি কাটো 4.9, তাহলে টি ইকুয়ালস টু কত হবে 20 ভাগ 4.9, স্কোয়ার ছিল রুট হয়ে যাবে। দেখি আমরা কত আসে। আসো তাহলে 20 ভাগ হচ্ছে 4.9 এত, তার উপর আমরা যদি রুট দিয়ে দিই, রুট ওভার অ্যান্সার, তাহলে আমাদের কত আসলো 2.02, তাহলে 2.02 এত সেকেন্ড। তো এইটা আমরা বসাই দিই এখন 2.02। ঠিক আছে, তাহলে এটা আমরা করি। তাহলে 12 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 20 এত ভাগ হচ্ছে 2.02। আচ্ছা, এটা আমাদের আসছে 1164.356। আচ্ছা এই পর্যন্ত রাখলেই হবে আমাদের, এত ওয়াট। ঠিক আছে, আসো তাহলে দেখো তো আমাদের বসায় দেওয়া। আসো এটা ইকুয়ালস টু আমরা কর্মদক্ষতা কত আসে আমাদের, পি আউটপুটের মান কত পেলাম 1164.356 ভাগ হচ্ছে পি অফ ইনপুট কত পাইছি আমরা 2500 গুণ হচ্ছে 100%। বসাও কত হয় 1164 এত ভাগ হচ্ছে 2500 গুণ হচ্ছে 100, তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে 46 সামথিং, 46.574, এর কাছাকাছি তোমাদের আসতে পারে। ঠিক আছে, কর্মদক্ষতা হচ্ছে এত %, এটা অ্যান্সার। ঠিক আছে, গ নম্বরে বুঝছো তো সবাই। জাস্ট দেখো এই অঙ্ক একটু প্যাচ ছিল, বুঝছো? আমি ভাবছি প্রথমে সহজ, দেখো একটু প্যাচ ছিল, জাস্ট প্যাচটাও বেশি কঠিন না। দেখো তাহলে এত কিলোওয়াটের একটা বৈদ্যুতিক মোটর, তাহলে পি অফ ইনপুট দেওয়া আছে, পি অফ ইনপুটটা আমরা জাস্ট ওয়াটে কনভার্ট করে নিছি। দেন পি অফ আউটপুট মানে কি এম জে এইচ ভাগ টি। এখন এই এম জে এইচ ভাগ টি করতে যা দেখলাম আমি টিটা নাই। ঠিক আছে, টিটা জাস্ট আমি বের করে নিছি। এর আগের অঙ্কে কিন্তু টিটা আমরা এইভাবে দেখছি যে নামতে বা উপরে উঠতে কত সময় লাগে। ঠিক আছে, যদি উপরে উঠতো তাহলে আমরা জাস্ট মাইনাস দিতাম, যেহেতু উপর থেকে বস্তুটা নিচে ফেলছি আমি, তাহলে 20 মিটার নামতে কত সময় লাগবে জাস্ট বের করছি আমি। ঠিক আছে না, বের করে জাস্ট টি এর মানটা এখানে রিপ্লেস করছি। তাহলে ঠিক আছে, তাহলে পি অফ আউটপুট পেলাম, পি অফ ইনপুট দেওয়া আছে, তাই না, গুণ 100%, তাহলে কর্মদক্ষতা কত হবে 46.57%। ঠিক আছে, আসো আমরা এটা একটু মুছে দিই। ঠিক আছে, আমরা একটু ইরেজার দিয়ে মুছে দিই, আমরা ঘ নম্বর করবো। আসো এটা পরে সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে কাজে লাগবে। আসো একটু মুছে দিই এটা, আল্লাহ সরি, আগের স্টেপটা যদি নিয়ে আসি আমরা, এটা যদি একটু এটা ওকে ওকে আমরা মুছে দেই। আসো এটা দিয়ে একটু মুছি, একটু ঝামেলা হয়েছে ওটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা এইটা আমি যদি এখন এইটা দিয়ে মুছে দিই,
আসো, চলে গেছে। আসো এখানে আসো, আমরা ঘ নাম্বার করবো এখানে। আসো ঘ নাম্বার কি বলছে ভাই, দেখো মুক্তভাবে পড়ন্ত অবস্থায় ভূমিপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এবং ওটার একটা কনসেপ্ট শিখে দিচ্ছিস, যে কোনো অঙ্ক 1/4 হোক, 1/7 হোক, হাফ হোক, যা হোক তুমি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। আসো তাহলে আমরা যাই থাকবে আমরা ধরবো কত উচ্চতায়, 1/4 হবে বলছে না বিভব শক্তি গতিশক্তির, তাহলে কত উচ্চতা, তাহলে তুমি জাস্ট ভূমি থেকে ধরে নিবা। ধরো এখানে আমাদের ছিল, আমরা চেষ্টা আঁকার চেষ্টা করি একটা বস্তু এম ভরের, এম এর মান কত দেওয়া আছে 15 কেজি, আমরা এই 15 কেজি না দিলেও পারতাম, ঠিক আছে। এখানে এম এর মান না দেওয়া থাকলেও আমরা পারবো, কোনো সমস্যা, এম দেখবা কেটে গেছে। তাহলে এখান থেকে টোটালটা কত, 20, টোটালটা হচ্ছে আমাদের 20 মিটার, ঠিক আছে। আসো টোটালটা 20 মিটার, আর আমাদের ইনফরমেশন লাগবে না, জাস্ট এই 20 মিটারটা দেওয়া থাকলে আমরা সব পারতাম, ঠিক আছে। বা এম টেম লাগতো না আমাদের, ঠিক আছে। মুক্তভাবে পড়ন্ত অবস্থায় ভূমি হতে কত উচ্চতায়, তাহলে আমরা সবসময় ধরবো ভূমি হতে এক্স উচ্চতায়, বা তুমি এইচ ধরতে পারো, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে। আমি এক্স ধরছি, তুমি যে এক্স ধরবা তার কোনো মানে নাই। তাহলে আমি ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তি যদি ভূমি হতে 1/4 হয়, এখানে আমরা ধরলাম, ঠিক আছে। তাহলে এইটুকু যদি এক্স হয়, এইটুকু কত 20 মাইনাস এক্স, টোটালটা কি 20 না, তাহলে এইটুকু যদি আমার এক্স হয়, তাহলে উপরটুকু কত 20 মাইনাস এক্স। তাহলে বস্তুটা কই থাকবে এখন, এখানে থাকবে। আমি ধরে নিচ্ছি কত, ভূমি হতে এত উচ্চতায় কি হবে বিভব শক্তি গতিশক্তির 1/4, এটা তুমি ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, এটা তোমরা লিখবা। দেন আসো তাহলে প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে এইখানে আমার নির্ণয় করতে হবে বিভব শক্তি, সেটা কার অর্ধেক, কার 1/4 হবে, গতিশক্তির। তাহলে বিভব শক্তি এখানে কত বলো, তাহলে এখানে কত এমজিএইচ। এমজিএইচ বলতে ভূমি থেকে এইখানে আমি নির্ণয় করতেছি, ভূমি থেকে এখানকার উচ্চতা কত এক্স, তাহলে এমজি এক্স 1/4 হবে, কার 1/4, গতিশক্তির। গতিশক্তি মানে কি আবার হাফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, অনেকজন এটা ভুল করে, ঠিক আছে, এটা ভুল করা যাবে না। দেখো আমরা কি লিখছি বিভব শক্তি, তাহলে এক্স উচ্চতা বিভব শক্তি মানে কি এমজি এক্স, ভূমি থেকে উচ্চতা কত এক্স, তাহলে এমজি এক্স 1/4 হবে 1/4, কার 1/4 বিভব গতিশক্তি, তাই না। গতিশক্তি মানে কি আবার হাফ এম ভি স্কোয়ার। এই যে হাফ, কিন্তু এই হাফ লিখতে হবে আবার। অনেকজন মনে করে এখানে যদি অর্ধেক দেওয়া থাকে এখানেও হাফ কিন্তু লিখতে হয়। যদি আমার বলতো যে কোথায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, তখন কি হতো অর্ধেক আবার কি লেখা লাগতো হাফ এম ভি স্কোয়ার, কারণ সূত্রের কিন্তু গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, তাই না। তাহলে কি এই সূত্রের হচ্ছে গতিশক্তি 1/4, ক্লিয়ার। আসো এটা আমরা একটু সলভ করবো এখন। আসো কীভাবে সলভ করি, তাহলে এটা কত হবে, এই এম এম কাটা, ঠিক আছে, এখানে তুমি ব্র্যাকেট না ইউজ করলে হয়তো এম কাটা, ঠিক আছে। তাহলে জি এক্স থাকলো, জি এক্স ইকুয়ালস টু 1/8 গুণ করলে, ঠিক আছে। ভি স্কোয়ার মানে কত ভাই, ইউ স্কোয়ার প্লাস উপর থেকে পড়তেছে বস্তু, তাহলে 2g, দেখো 2g এইচ, এটা কোন এইচ বলো তো, গতিশক্তির ক্ষেত্রে এইচ, গতিশক্তির ক্ষেত্রে কি কতটুকু পড়ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সেটা নিব না, কতটুকু পড়ছে 20 মাইনাস এক্স। সবাই বুঝতেছি ভাইয়া, আশা করি বুঝতেছো, ঠিক আছে। আসো তাহলে জি এক্স, জি এক্স এর 1/8 আমাদের থাকলো। পরন্ত বস্তুর আদিবেগ কত, 0, আগে বলছি, তাহলে এটা বাদ, ইউজ করে আমাদের এটা বাদ, ঠিক আছে। তাহলে 2g, তাহলে থাকলো এখানে আসলো 2g 20 মাইনাস এক্স, এটা আমরা রাখলাম। দেখো এই জি কাটা, দেখছো এম আগে কিন্তু কেটে গেছে, বললাম না এম লাগবে না আমাদের, ঠিক আছে। তাহলে এক্স, তাই একটু তুমি এটা এই 2 দিয়ে 4 8 কাটতে পারো, তাহলে 4 থাকবে, তাহলে এখানে গুণ করে দাও 4x ইজ ইকুয়ালস টু কত 20 মাইনাস এক্স। তাহলে যদি এটা এই পাশে নিয়ে আসো 5x হয়ে যাবে, 5x ইকুয়ালস টু কত 20, তাই না, বা হচ্ছে x ইজ ইকুয়ালস টু কত 20/5, দ্যাট মিনস 4। আমাদের ঠিক আছে, হ্যাঁ 4 মিটার, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ভূমিতে এক্স মিটার উচ্চতায়, ঠিক আছে। ক্যালকুলেশন ঠিক আছে কিনা একবার দেখিবে। আচ্ছা এখানে ছিল আমাদের 1/8, তাই না, 1/8 ইউ স্কোয়ার 2g mgx, তাই না। আচ্ছা এটা যদি থাকে তাহলে 1/8 আমাদের থাকলো, আমাদের 2g আসলো, 2 আর কেটলে, ঠিক আছে, কেটে দিছি আমি। তো 8 4x যদি আমি পাশে নিই 5x, ঠিক আছে, 5x নিলে আসবে 4, হ্যাঁ ঠিক আছে, বুঝছো। তাহলে মনে থাকবে সবার, সবাই এটা মনে রাখো, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, যদি কোনো অঙ্কে বলে 1/4 হবে, 1/3 হবে, যাই বলুক না কেন, আমাদের এইভাবে সমীকরণ ধরবা জাস্ট, ঠিক আছে। সমীকরণ ধরলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝছো অঙ্কটা। দেন দেখি আর কোনো অঙ্ক আছে কিনা, বা তোমাদের কোনো বাড়ির কাজ দেওয়া যায় কিনা। আসো আমাদের আর কোনো অঙ্ক আছে কিনা এখানে আমরা একটু দেখি। এইখানে
আর অঙ্ক নাই, ঠিক আছে? তো তোমরা আজকে এই পর্যন্তই, আশা করি বুঝছো। স্প্রিংয়ের অঙ্কটা আমাদের বাকি থাকলো, ঠিক আছে? আমাদের সময় সংকীর্ণতার জন্য আজকে একটু সময় বেশি লেগে গেল। তোমরা যদি প্রপার ওয়েতে তোমরা যদি কমেন্ট করো, আমাদের কমেন্ট বক্স ওপেন থাকবে, তোমরা সেখানে যদি রেসপন্স ভালো করো, তোমরা যদি স্প্রিংয়ের অঙ্কগুলো দরকার হয় সো তোমরা রেসপন্স করবা, ইনশাল্লাহ আমরা স্প্রিংয়ের অঙ্কগুলো বোঝা দেওয়ার চেষ্টা করবো এবং এই যে কপিকল যেগুলো আছে সবগুলো বোঝা দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ প্যারেন্টের পক্ষ থেকে সবাইকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। আশা করি তোমরা পড়াশোনা ঠিকভাবে করবা, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।